আসসালামু আলাইকুম। এইচআর মার্ট বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছেন সবাই নিরাপদে আছেন, সাবধানে আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের নিয়মিত আয়োজন ঘরে থাকি দক্ষ হই। এই আজকে আমাদের লাইভ অনুষ্ঠানের টপিক ইমোশনাল ইন্টেলিজেন্স হ্যাকস। আমাদের প্রাত্যহিক, আমাদের পার্সোনাল এবং আমাদের প্রফেশনাল লাইফে ইমোশনাল ইন্টেলিজেন্স খুবই একটা গুরুত্বপূর্ণ একটা গুণ, যেটা আমরা খুবই নতুন একটা পরিচিত একটা শব্দ। আজকে আমাদের এই ইমোশনাল ইন্টেলিজেন্স হ্যাকস বিষয়ে আমাদের লাইভ সেশনে যোগ দিয়েছেন আমাদের শ্রদ্ধা আরিফ স্যার। উনি অ্যাসোসিয়েট প্রফেসর এবং হেড অফ স্কুল অফ বিজনেস, কানাডিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ। আশা করি আপনারা সবাই থাকবেন। আমাদের সেশনটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা সেশন আজকের সেশনটা আপনারা দর্শক অবশ্যই এখানে আপনারা কোশ্চেন করবেন ইমোশনাল ইন্টেলিজেন্স বিষয়ক। তো স্যার, আপনার কাছে আমরা যেতে পারি। ওকে, ধন্যবাদ মারুফ ফর দ্য ইনভাইটেশন। এবং আমরা শুরু করে দিব এখনই। এবং থ্যাঙ্কস এ লট আজকের এই প্রোগ্রামটাতে আপনারা যারা যোগদান করছেন। এবং আমি জাস্ট একটু 10 সেকেন্ড সময় নিব, জিনিসটা একটু আমার বিভিন্ন প্রোফাইল একটু শেয়ার করে দিই, বিকজ আই থিঙ্ক দ্যাট অনেকে ইনভাইটেশন পেয়ে তারা দে আর ওয়েটিং ফর দ্যাট। সো লেট মি জাস্ট শেয়ার ইট। Okay, so ইমোশনাল ইন্টেলিজেন্সের আমরা জাস্ট শুরু করবো এখনই। একটু টেকনিক্যাল গ্লিচ আছে, সো জাস্ট okay. At first, I want to thank HRMAT BD present. They are doing a wonderful work amid this করোনা ক্রাইসিস। সো ঘরে বসে দক্ষণ শিরোনামে, এবং আমি অ্যাপ্রিসিয়েট করি গত বেশ কয়েকদিন ধরে ওনাদের প্রোগ্রামগুলো দেখছি। অ্যান্ড আই এম রিয়েলি ফিলিং গুড টু বি ইনভাইটেড। Just a brief introduction of myself. I am in the teaching sector for the last 16 years, and I have been working for the top 5 universities so far. And 2016, I joined Canadian University of Bangladesh in the capacity of business school head and associate professor. I'm also a syndicate member of this university. Okay. Before we like talk about this emotional intelligence, I just want to show one video, all of you.
So you see that this is the story of a guy like who was very much interested to যে গোল্ডেন গেট একটা কোম্পানিতে কাজ করার জন্য ইন্টারেস্টেড ছিল, হয়তো অনেকে গানের সাউন্ডটা শুনতে পাননি, বাট ভাষাটা ছিল এরকমই যে আমি আগে পিছনে ছিলাম, এখন আমার পৃথিবী আমার পিছে পিছে, এবং আই এম সো হ্যাপি, আমি সে যে আমার ইচ্ছা যা চাই তাই অর্জন করছি, রাইট? বাট আমরা দেখি কিছুদিন পরেই তার অবস্থাটা একেবারেই চেঞ্জ হয়ে যায়। So now he's frustrated because now he find out that I have learned how to live life and what achieving and dreaming is. So many things changed in our life. আমাদের জীবনে এটাই ঘটে অনেক সময়, আমরা আসলে বুঝতেই পারি না যে আমরা আসলে ট্রু সেন্সে কি চাই এবং কি আমাদের পছন্দ করা উচিত। আমরা এই সময় এই কারণে অনেক সময় উই টেক দ্য সাজেশন ফ্রম দ্য সোসাইটি, এবং আমরা আশেপাশে অনেক সময় একটা কম্পিটিশনের মধ্যে চলে যাই যে আমার বন্ধুই করছে, সো আমারও এটা করতে হবে। সো যেভাবেই হোক এই কাজগুলো আমরা করার ফলে আসলে আমরা আমাদের যে সত্তাটা সেটাকে হারিয়ে ফেলি। এবং কেন আমরা এই ধরনের বিহেভিয়ার করি যে আমাদের এমন হচ্ছে যে সব পাওয়ার পরেও অনেক সময় মনে হয় যে আমার লাইফে এমটিনেস আছে। আবার আরেকটা শব্দ আমরা ইউজ করি যে গ্রাস লুকস গ্রিনার ফ্রম আউটসাইড আদার সাইড। সো এই কাজগুলো আমাদের কেন আসলে ঘটে, কারণ এটার একটা ব্যাখ্যা দেওয়া যায় কিছুটা। যদি আমরা ব্রেন মডেলটা দেখি, 1960 সালের দশকে নিউরোলজিস্ট পল ম্যাকলিন একটা ব্রেন মডেলের আবিষ্কার করেছেন, যেটা আমাদের ব্রেনে তিনটা পার্ট থাকে। আপনারা যদি লক্ষ্য করে থাকেন, এটা আমাদের একেবারে মাথার খুলির নিচে। আর এই পার্টে যদি আমি বলি, এটাকে আমরা বলছি সার্ভাইভাল ব্রেন, অনেক সময় এটাকে বলা হচ্ছে রেপটিলিয়ান। এটার উপরে থাকছে হচ্ছে আমাদের ইমোশনাল ব্রেন, বা এটাকে আমরা ম্যামালিয়ান ব্রেন বলছি, ইমোশনাল পার্ট। আর এইটাকে আমরা বলছি থিঙ্কিং ব্রেন বা নিওকর্টেক্স, থিঙ্কিং বা নিওকর্টেক্স। এবং এই পার্টটা আসলে আমাদের এই যে নিচের যে দুইটা পার্ট আছে, দুইটা হচ্ছে স্ট্রাকচারটা খুবই বেসিক, এবং রেপটিলিয়ানটা এটা অ্যাগ্রেশন বা এই ধরনের জিনিসগুলো হ্যান্ডেল করে। ম্যামালিয়ান হ্যান্ডেলস থিংস লাইক ফুড, সেক্স। বাট ইন্টারেস্টিং হচ্ছে যে এই যে আমার থিঙ্কিং ব্রেন বা প্রাইমেট পার্ট বলছি, এটা হচ্ছে আমার ফোকাস করে পারসেপশন, প্ল্যানিং, হ্যান্ডেলিং কমপ্লেক্স কনসেপ্টস, এন্ড এই পার্টটা আসলে ইট লুকস ফর দ্য মিনিং ইন আওয়ার লাইফ। এবং এই কারণে দেখা যায় যে আমাদের মধ্যে প্রচুর মানুষ আমরা দেখতে পাই যে সব পাওয়ার পরেও মনে হচ্ছে সে তার কিছু জিনিস পাওয়া বাকি আছে। এবং সব পাওয়ার পরেও তাদের সরি ফর দ্য ইন্টারাপশন। এবং এই প্রাইমেট পার্ট কিন্তু আসলে ইট বেসিকলি গাইড আস। এবং আমাদের জীবনে এই কারণে আমরা কিন্তু কনফিউশন মধ্যে থাকি যে আসলে আমার কি করা উচিত। আমি খেয়াল করে দেখেছি যে অনেক মানুষ আছে যারা তাদের দে গট এ ভেরি গুড স্কিল, ভেরি গুড আইকিউ, বাট তারা তাদের জীবনে কনফিউশনের কারণে অনেক সময় ভালো কিছু করতে পারে না। মানে এবং তারা অনেক ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করে যে আমার এই মুহূর্তে কি করা উচিত, এটা কেন করব না করবো, এবং এই ব্যাপারটা স্বচ্ছ ধারণার অভাব থাকে। আমার পরিচিত অনেকে আছে যে দেখা গেছে যে 2-3টা মাস্টার্স করে ফেলছে কিন্তু লাইফে সিগনিফিকেন্ট কোনো কন্ট্রিবিউট করতে পারছে না। তারপরে অনেকে ধুম করে একটা ট্রেনিং প্রোগ্রাম অ্যাটেন্ড করছে, এই এই ডিগ্রিটা নিচ্ছে, মানে লাইক একটা কনফিউশন লাইফ। কারণ এই কনফিউশন লাইফের বড় একটা কারণ হচ্ছে আমার এই প্রাইমেট, বিকজ এটা সবসময় আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায় যে লাইক আই মাস্ট ডু সামথিং মিনিংফুল। এবং মিনিংফুল মানে যে আমি আবার মানে আমার লাইফে যে ওয়েলথ দরকার নেই সেটাও না, মানে আমার লাইফে সবকিছু লাগবে, ব্যালেন্সড একটা লাইফ লাগবে, অপটিমাইজড একটা লাইফ আমাকে ম্যানেজ করতে হবে। এবং
এই কারণে like a statement that I like very much, if you don't know where you are going, any road will take you there. So এবং যেটা হচ্ছে আমাদের বর্তমানে আমি যদি দেখি আমাদের গ্রাজুয়েট মার্কেট, আমাদের গ্রাজুয়েট মার্কেট বা এইসব জায়গায় আমি দেখলাম যে কেউ কমিটমেন্টের জায়গাটা থাকছে না। আজকে এটা করছে, কালকে আরেকটা করছে, কদিন পরে কনফিউজ হয়ে যাচ্ছে কি করবে, বিকজ তারা তারা জানে না যে আসলে তাদের মেইন স্ট্রেংথটা কোন জায়গায়, তারা কোথায় ভালো করতে পারবে। এবং এই কারণেই আমার আই লাইক দিস স্টেটমেন্ট ভেরি মাচ। এন্ড কোশ্চেনটা হচ্ছে ইজ ইট ডিফিকাল্ট টু টু ডিজাইন ইউর ওন লাইফ, মানে আমার নিজের লাইফটা আমি কি ডিজাইন করাটা ডিফিকাল্ট কিনা, দ্যাটস দ্য কোশ্চেন। বিকজ আমি যখন চিন্তা করব যে লাইক আমার লাইফটা যখন আমি বানাবো তখন কিন্তু এটাতে কনফিউশন কম থাকবে। বাট আমরা যখন অন্যের কথা শুনে লাইফটাকে বানাতে থাকি তখন আমাদের লাইফ কনফিউশন আসে এবং আমাদেরকে মানুষ ডিস্ট্রাক্ট করতে পারে, ফোকাসটা চলে যায় এবং আমরা দেখা যায় যে আনহ্যাপি লাইফ লিড করে অনেক সময়, এবং এটা আমাদের পারফরমেন্সের 100%টা আমরা দিতে পারি না, কোনো জায়গাতে আমরা কমিটমেন্ট শো করতে পারছি না, রাইট? তো এটা থেকে বের হয়ে আসার উপায় আছে কিনা। এবং গত প্রায় আমরা যদি বলি 25-30 বছর ধরে একটা নতুন কনসেপ্ট চলে এসেছে which actually deals with that, that is the emotional intelligence. ইমোশনাল ইন্টেলিজেন্সকে এক এক মানুষ এক একভাবে ব্যাখ্যা করছে, আর এটা হচ্ছে ability to understand the emotion, relationship, reason and problem solving. So now we can easily relate this to this brain model, মানে ব্রেইন মডেলে যেটা বলা হয়েছে যে আমাদের প্রাইমেট পার্ট, ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যাকচুয়ালি ওয়ার্ক উইথ দিস প্রাইমেট পার্ট, ওই থিংকিং পার্টটার সাথে কাজ করে। এবং pace of changes increases, workplaces demands on cognitive, emotional, physical resources, and emotional intelligence is not as something nice to have but must have skills. এবং আজকে যে চেঞ্জ গুলো আমরা দেখতে পাচ্ছি, তারপর ওয়ার্ক প্লেসে আমার ডিমান্ডস অন কগনিটিভ, ইমোশনাল, ফিজিক্যাল রিসোর্সেস, মানে এই যে চ্যালেঞ্জ গুলো আমার আসতেছে, এটাকে যদি আমি ভালো পারফর্ম করতে চাই তাহলে আমার ইমোশনাল ইন্টেলিজেন্স লাগবে। বিকজ আমার যে আইকিউটা আছে, আইকিউটা দিয়ে আসলে আমি এই রিলেশনশিপ এবং প্রবলেম সলভিং এই জিনিসগুলোকে পুরোপুরি আমার পক্ষে ম্যানেজ করা সম্ভব হয় না। স্পেশালি ভালো আইকিউ থাকলে দেখা যায় যে যার ভালো আইকিউ আছে বাট ইকিউ এর সমস্যা আছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তার বিহেভিয়ারটা প্রচন্ড খারাপ হয়। আমরা দেখেছি, আপনারা হয়তো বিভিন্ন মুভিতেও দেখে থাকবেন, এবং যার কারণে সে কিন্তু ভালো একটা টিম প্লেয়ার হতে পারে না, সে একটা ভালো টিম লিডার হতে পারে না। আবার আমি যদি ইমোশনটা নিজের কন্ট্রোল না করতে পারি, অনেক সময় দেখা যায় তাদের লাইফটা ডিজাস্টার হয়ে যায়। কারণ অনেক সময় এমন হয় যে আমার ভালো আইকিউ আছে বাট আমি একটা পার্টিকুলার প্রজেক্টে ফেল করেছি, তখন কি হয়, আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। আমি জানি না যে আসলে আমি মনে করি যে আচ্ছা আমি কেন ফেল করলাম, আমার মতো একটা ভালো আইকিউ শার্প মানুষ কেন করবে, এবং এইটার কারণে সে একটা ডিজাস্টার লাইফে চলে যায়, অনেক সময় ড্রাগ এডিক্টেড হয়ে যায়, মদ্যপ হয়ে যায়। সো এই ধরনের এক্সাম্পল গুলো কিন্তু আছে, এবং এটার বড় একটা কারণ বের করা হয়েছে যে কেন খুব ভালো আইকিউ থাকলেও সফল হতে পারে নাই, বাট অনেক সময় মোটামুটি আইকিউ থাকলেও সফল হয়ে যাচ্ছে। এই যে কারণটা, এটার পিছনে বলা হচ্ছে সেই ইমোশনাল ইন্টেলিজেন্স। এবং ইমোশনাল ইন্টেলিজেন্স ইজ মাচ ব্রডার দ্যান দ্যাট কনসেপ্ট। শুধু ইকিউ আমাকে সাকসেসফুল করবেই না, সাথে সাথে আমার লাইফটাকে মিনিং এনে দেওয়াতেও আসলে আমার ইমোশনাল ইন্টেলিজেন্সটা সহায়তা করবে। ইমোশনাল ইন্টেলিজেন্স নাম দেওয়ার বড় একটা কারণ হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স ইজ এ স্কিল দ্যাট ক্যান বেসিক্যালি মেক মি কানেক্টেড to my limbic brain and the neocortex, the thinking brain, and এটা একটা cohesiveness তৈরি করতে পারবে। ইমোশনাল ইন্টেলিজেন্সের যে গুরু যাকে ধরা হয় 1995 he has written a famous book, এবং এইখানে উনি যে কথাটা বলছেন যে even though a high IQ is no guarantee of prosperity, prestige or happiness in life, our schools and our culture fixate on academic abilities, ignoring the emotional intelligence that also matters immensely for our personal destiny. So এই জায়গাটা আমরা খেয়াল করে দেখি, প্রসপারিটি, প্রেস্টিজ, হ্যাপিনেস খেয়াল করে দেখি যে এইটা কিন্তু গ্যারান্টি দেয় না। এবং দেখা যায় যে 50% ভালো আইকিউ ওয়ালা এটা পেলে 50% পাচ্ছে না, বাট যাদের ইকিউ ভালো থাকে তারা এই জিনিসগুলো আসলে অর্জন করতে পারছে। সো ইমোশনাল ইন্টেলিজেন্স ইজ has become very important these days. And how is my IQ different from my EQ? আমি যে চিন্তা করি এই কোশ্চেনটা অনেক সময় আমাদের মাথায় থাকতে পারে। আমরা মোরালেস ছবিটা এরকমই দেখানোর চেষ্টা করি। আমাদের এখানে লাইক
So it's quite going right. Okay. So আমরা how is my IQ different from my EQ, এই কোশ্চেনটা অনেকের মাথায় আসতে পারে, কারণ ইমোশনাল কোশ্চেন, ইমোশনাল ইন্টেলিজেন্স প্রচুর শোনা যাচ্ছে। ইকিউটাকে বলি আমরা আসলে ইটস এ নিউমেরিক্যাল মেজার অফ ইমোশনাল ইন্টেলিজেন্স, দ্য ফার্স্ট থিং। মানে আর আইকিউ হচ্ছে আমার অ্যানালিটিক্যাল বা ওই অ্যাবিলিটির নিউমেরিক্যাল ভ্যালু, যেটাকে আমরা বলছি আইকিউ। Your IQ is the value that indicates a person's ability to learn, understand, and apply information and skills in a meaningful way. So আজকে আমি একটা কাজ ভালোভাবে করতে পারছি একা একা, সাপোজ আমি ভালো ফুটবল খেলতে পারি, এটা কিন্তু আমার আইকিউ। আমি ভালো ব্যাটিং করতে পারি, আমার আইকিউ। আমি একটা বাড়ি ডিজাইন করতে পারি, ইটস মাই আইকিউ। আমি রেজাল্ট ভালো করেছি, এটা আমার আইকিউ। বাট EQ is a way to measure how a person recognizes emotions in himself or herself and others and manages those emotional states to work better as a group, and that changes everything. আমার যদি শুধু আইকিউ ভালো থাকে, I will not be able to perform in a group, and that matters a lot because আমরা সবাই সোশ্যাল বিং। আমাকে আজকে ঘরে বাইরে সব জায়গায় ইন্টারাকশন করতে হবে, একা একা কোনো কিছু করা যায় না। and the greatest example, অন্যভাবে আপনারা নেবেন না কেউ, মেসির এক্সাম্পলটা দিয়ে দেওয়া যায়। মেসি ইজ এ ফ্যান্টাস্টিক প্লেয়ার, ওয়ার্ল্ড ওয়াইড এর থেকে ভালো প্লেয়ার আসেনি, বাট খেয়াল করে দেখেন টিম পারফরমেন্স খারাপ। বার্সেলোনাতে দে গট এ ভেরি গুড টিম পারফরমেন্স, বাট আর্জেন্টিনা টিমের জন্য উনি করতে পারছেন না জিনিসটা, যেটা ম্যারাডোনা না, কারণ হি কুড ইন্সপায়ার। সো মেসির মধ্যে ইন্সপায়ারিং অ্যাবিলিটিটা একটু কম আছে, এটা অনেক সময় অনেকে বলে থাকে। সো এই গ্রুপে কাজ করার জন্য মনে করা যাক আমি একজন বস, আমি আমার এমপ্লয়িকে বলেছি যে প্লিজ ডু দিস ওয়ার্ক। এখন সে আমাকে বললো যে স্যার, আমি বললাম যে আজকের মধ্যে কাজটা করে দিতে হবে। এখন সে আমাকে বললো স্যার আজকে তো আমার একটা ফ্যামিলি প্রোগ্রাম আছে, আমার একমাত্র বাচ্চা, তার বার্থডে আছে, ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি যদি কালকে বিকালের মধ্যে জমা দিই, উইল ইট বি এ প্রবলেম? সো ইউ সি দ্যাট এট দ্যাট পার্টিকুলার টাইম আমার দুইটা রেসপন্স হতে পারে। একটা রেসপন্স হতে পারে আমি ক্ষেপে চিন্তা করলাম যে আমি বস, ওর কিভাবে সাহস হলো আমার যে টাইম ফ্রেমটা চেঞ্জ করার জন্য। আমি তখন সঙ্গে সঙ্গে বকা দিলাম, যাই বেটা, চাকরি করতে চাও নাকি এটা শেষ করতে চাও? তখন ওই লোকটা কিন্তু কাজটা করে দিবে, বাট ওর মধ্যে কিন্তু একটা কি হবে, তার হাইয়েস্ট পারফরমেন্সটা বের হবে না, কারণ সে আমার জন্য কোন রকমের ফিলিং থাকবে না যে আমি যে একটা গ্রেট লিডার, আই ইন্সপায়ার, আমার প্রতি রেসপেক্টটা থাকবে না। বাট সেকেন্ড অপশনটা আমি কি করতে পারতাম, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট 10 seconds টাইম, হোয়াট এলস আই কুড ডু, হোয়াট এলস আই কুড থিঙ্ক এট দ্যাট পার্টিকুলার মোমেন্ট। 10 seconds টাইম আমি তখন চিন্তা করতে পারতাম যে আচ্ছা ওর তো একমাত্র বাচ্চা এবং ওর বার্থডেটা খুব ইম্পর্টেন্ট। এখন আমি তখন চিন্তা করবো, আচ্ছা আজকের মধ্যে আমি চাচ্ছি একদিন আমার যদি লেট হয় এটাতে আমার কোন কোন জায়গায় সমস্যা হতে পারে। আমি দেখলাম যে না, তারপরে আমার সময় থাকবে, কালকে বিকালে যদি ও জমা দেয় এবং কালকে বিকালে যদি ওকে আমি 3 ঘন্টা এক্সট্রা রাখতে পারি, তাহলে আমি কমপ্লিট করে পরের দিন প্রজেক্টটা জমা দিতে পারবো, তাহলে আমার কোম্পানির সমস্যা হবে। তখন আমি যেটা করতে পারি, আমি তখন বলতে পারি আচ্ছা ঠিক আছে তুমি আজকে চলে যাও, বাট কালকে তুমি 5টার মধ্যে শেষ করার পরে তোমাকে কিন্তু এক্সট্রা 3 ঘন্টা থাকতে হবে, কারণ আমাদের ডেডলাইনটা আছে, সো তুমি কি পারবে? থিঙ্ক অ্যাবাউট ইট। তখন কিন্তু এমপ্লয়িটা বলবো অবশ্যই স্যার, নো প্রবলেম, আমি দরকার রাত 10টা পর্যন্ত থাকবো। সো ইউ সি দ্যাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই হ্যাভ টু টেক কেয়ার অফ মাই পিপল বেসিক্যালি। এবং আমার বসের ক্ষেত্রে আমার যখন ইন্টারাকশনটা হবে, চিন্তা করে দেখা যাক একই ক্ষেত্রে আমি বসকে যখন আমি যে একটা কথা বলছি, আমার মধ্যে কিন্তু আমি এমন ভাবে কথাটা বলতে হবে যাতে বস জিনিসটাকে পজিটিভলি নেয়। সো দুই ক্ষেত্রে ইম্পর্টেন্ট, হাউ আই এম ম্যানেজিং দ্য রিলেশনশিপ উইথ মাই subordinate, how I'm managing the relationship with my boss, how I'm managing the relationship with my customers. So all plays very important. Plus my family life, that is also very important. So emotional intelligence, এটাকে আমরা বলছি becoming smarter, এবং এর 5টা ধাপ থাকে ইমোশনাল ইন্টেলিজেন্স। বিকজ অনেকে হয়তো অ্যাটেন্ড করছেন যারা ইমোশনাল ইন্টেলিজেন্স আমার লেকচার হয়তো আগে দেখেন নাই বা এটা নিয়ে পড়ার ওইভাবে সুযোগ হয় নাই। ইমোশনাল ইন্টেলিজেন্সে 5টা ধাপ থাকে। একটা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস, টু নো ইয়োরসেলফ। আমি যে আগেই বলেছিলাম যে আমরা সোসাইটির কথা শুনে ডিসিশন নিই, তাই হতে চায় যেটা আমার সোসাইটি চায়, তাই হতে চায় যেটা আমার সমাজ চায়, যে তাই হতে চায় যেটা আমার বন্ধু চায়। বন্ধুকে আমি দেখানোর জন্য হতে চাই। more we know us, better we can control, choose what behaviors we display in a work setting. So আমি এটার উপর একটা কন্ট্রোল থাকবে, আমি মাঝে মাঝে খেপে যাব না, মাঝে মাঝে বিহেভ বাজে। সো উইদাউট সেলফ অ্যাওয়ারনেস ইমোশনস ক্যান ব্লাইন্ড আস এন্ড গাইড আস টু ডু থিংস or become people we really don't want to be. So এটাই আমি যেটা বললাম সেটা হচ্ছে যে
আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমি একটা ডিফারেন্ট মানুষে পরিণত হচ্ছি। সেলফ রেগুলেশন, আমার নিজেকে কন্ট্রোল করা। যেমন কালকে আমার একটা প্রজেক্ট ওয়ার্ক আছে বা কালকে আমার একটা পরীক্ষা আছে, আজকে রাতে হয়তো বা আমাকে কেউ বললো যে দোস্ত চল আজকে এটা বারবিকিউ করি। এখন এই যে দ্যাট মোমেন্ট আমাকে যে প্রায়োরিটাইজ করতে করতে পারাটা, এটাই কিন্তু সেলফ রেগুলেশন। তারপরে আমার সেলফ ডিসিপ্লিন, আমি বলা হচ্ছে যে when you can do the things continuously that becomes a habit, এবং তখন কিন্তু এটা আমার জন্য করা কষ্ট করে না। সো সেলফ ডিসিপ্লিন, সেলফ রেগুলেশন, সেলফ কন্ট্রোল, অল belongs to this self regulation. Number 3 is the self motivation, where I'll be basically নিজের সাথে আমি কম্পেয়ার করবো। So highly self motivated realize that every job has its less enjoyable elements but they plow ahead. মানে আমি যখনই কাজ করব তখন দেখা যাবে যে আমার কোনো কাজ করতে গেলে আমার ইয়ে লাগবে, মনে হবে যে এই পার্টটা বোরিং। কিন্তু আমার যখন সেলফ মোটিভেশন থাকবে, দেন আমি কিন্তু ওইটাকে 100% করছি। ফর এক্সাম্পল, আমাদের টিচিং প্রফেশনে সবচেয়ে লেস এনজয়েবল কাজ হচ্ছে খাতা দেখা। অনেকে আছে, অনেক টিচার আছে খাতা দেখে না, ফেলে রাখে, গ্রেড আটকে যায়, এবং অনেক খবর পাই আমরা। তো একটা সময় আমি যেটা করতাম সেটা হচ্ছে ইভেন অনেক সময় পরীক্ষা নেওয়ার ওই দিন রাতে আমি খাতা দিতাম। আই ওয়াজ ভেরি এক্সাইটেড। বাট এখন দেখা যায় আমি অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ জবের কারণে ব্যস্ত থাকি, বাট আই অলওয়েজ ফিল দ্য নিড যে এটা, যেহেতু এটা একটু লেস এনজয়েবল, এটাকে এফোর্ট দেওয়া। যেমন আমি মাঝে মাঝে যেটা করি, 5টা করে খাতা দেখি, এরপরে একটু চা খাই, ব্রেক দিয়ে গান শুনি, আবার 5টা খাতা দেখি। সো ট্রাই টু ব্রিং এনজয়মেন্ট ইন ইউর ওয়ার্ক। সো এটা থাকলে আই ক্যান অ্যাকসেপ্ট চেঞ্জ, মোর ফ্লেক্সিবল, হ্যাভ বেটার অ্যাটিটিউডস, পারসিস্ট টুয়ার্ড গোল ডিসপাইট দ্য অবস্টাকলস এন্ড সেটব্যাকস। দিস থ্রি, এই তিনটা আসলে আমার নিজের উপর। সো আমি খেয়াল করে দেখি, আমি যা হতে চাই সেটা আমি আই উইল ফাইন্ড আউট মাই ওন ট্যালেন্ট। আমি নিজে কোথায় ভালো এটা আমি জানতে পারবো, আমি নিজেকে ডিসিপ্লিন করতে পারবো, আর নিজেকে মোটিভেটেড করে আই উইল বি ট্রাইং টু অ্যাচিভ দ্য হাইয়েস্ট লেভেল। এবং এই নিজের থেকে যখন আমি ডান, তখন আই উইল ফোকাস অন আদার্স। লাইক এমপ্যাথি, মানে ওয়ান্স উই হ্যাভ বিকাম মোর অনেস্ট এন্ড ইন্টেনশনাল উইথ ইমোশনস, নিড টু লুক আউটওয়ার্ড, মানে আরেকজনকে বোঝার চেষ্টা করবো, লার্নিং টু সি থিংস ফ্রম অ্যানাদার পারসন পার্সপেক্টিভ। যেটা আমি ওই যে বসের যে এক্সাম, আমি যে বার্থডে এক্সাম্পল দিলাম আমার একটা এমপ্লয়ের বার্থডের ক্ষেত্রে, হাউ আই হ্যাভ ট্রিটেড হিম। এন্ড এই 4টা কাজ করতে পারলে দ্যাট উইল টেক আস টু দ্য নাম্বার 5 অফ দ্য ইমোশনাল ইন্টেলিজেন্স, যেটা বলছে আমরা এফেক্টিভ রিলেশনশিপস। Mastering self-awareness, self-regulation, self-motivation, and empathy pave the way for a greater skill in handling the relationship. এই 4টা যদি হয়ে যায় আমার, তখন কিন্তু আমি আমার রিলেশনশিপটা ভালো। বলা হয় যে যার মধ্যে সেলফ এস্টিম আছে সে কখনো আরেকজনকে হিউমিলিয়েট করতে পারে না। সো দিস আর অল ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্টস টু মেক মি সোশ্যালি অ্যাকসেপ্টেবল। এই জন্য আমরা এই ওয়ার্ডটা ইউজ করতেছি, আপনারা একটু নোট রাখতে পারেন, যেটাকে আমরা বলছি সোশ্যালি ইন্টেলিজেন্ট। টু বি এফেক্টিভ in terms and in teams and organization need to bring these skills together to become the socially intelligent. একই জিনিস আমরা জাস্ট ছবি থাকলে একটু সহজে বোঝা যায়, এই কারণে সেলফ অ্যাওয়ারনেস, সেলফ রেগুলেশন, সেলফ মোটিভেশন, এমপ্যাথি এন্ড দ্য এফেক্টিভ রিলেশনশিপ। এখন ইমোশনাল ইন্টেলিজেন্স না থাকলে কি হবে? আমরা কোশ্চেন করতে পারি, স্যার দরকারটা কি? এটা তো কখনো শিখায় না বা শিখি না, তাহলে আমার কি লস হবে? সো আপনারা জাস্ট নিজের সাথে কোশ্চেন করেন এই জিনিসগুলো আপনাদের মধ্যে আছে কিনা। Withdrawal and social problems, anxiety, depression, attention or thinking problems, delinquency and aggression, মানে প্রচন্ড আমি খেপে যাই কিনা, poor parent child relationship, poor teacher student relationship. সো এইগুলোর কোনো একটা যদি আমার মধ্যে থাকে, মানে আমি যদি খুব অ্যাংশাস থাকি, ডিপ্রেশনে থাকি, তারপরে সোশ্যাল প্রবলেম যদি থাকে, সো তাহলে বুঝতে হবে যে আমার মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্সের ঘাটতি আছে। এন্ড it is nothing wrong to accept that, because emotional intelligence গড়পড়তা বাংলাদেশি মানুষের এমনিতেই আমাদের আইকিউ আমেরিকানদের থেকে অনেক কম, আর ইমোশনাল ইন্টেলিজেন্সটা আরো কম আনফরচুনেটলি। ইমোশনাল ইন্টেলিজেন্স মানে টু পোলাইট না, ইমোশনাল ইন্টেলিজেন্স মানে স্ট্রিক্ট না। ইমোশনাল ইন্টেলিজেন্স ইজ বেসিক্যালি it's a very powerful skill that you can have. এখানে আমরা এমপ্যাথি একটা ছোট এক্সাম্পল দিচ্ছি। সাউন্ডটা ইম্পর্টেন্ট না, বিকজ লেখাগুলো পড়তে হবে।
there is so much good in the worst of us and so much bad in the best of us that it hardly becomes any of us to talk about the rest of us. So এখানে আমরা সবাই বুঝতে পেরেছেন হয়তো যে আমার নিজের উইন্ডোটা ময়লা ছিল বলে আমি পাশের বাসার কাপড়টা ঠিকই ভালো ধোয়া হচ্ছে, বাট আমি মনে করতাম যে ওই কাপড়ে ময়লা লেগে আছে। সো ইউ সি দ্যাট এটা কিন্তু ইটস এক্সাম্পল অফ এমপ্যাথি, যে আমি আরেকজনকে বোঝার চেষ্টা করছি। অনেক সময় কি হয় যে আমি হয়তো বা রং, আরেকজন ঠিকই বলছে, বাট আমি বোঝার চেষ্টা করি না। আমার এটা কর্মক্ষেত্রে প্রচুর অনেক সময় হয়, হয়তো বা আমি বসের সাথে কমিউনিকেশনটা বুঝতে পারছি না, তার মানে এটা ইটস এ ল্যাক্স অফ এমপ্যাথি। আমরা অনেক সময় আমাদের আরেকজনের কমিউনিকেশনটা বুঝতে পারছি। সব আমাদের দেশে সাধারণত ইদানিং প্রচুর কমিউনিকেশন শেখানো হয়, কিন্তু কমিউনিকেশন শেখার থেকে সবচেয়ে আরো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এমপ্যাথিটা শেখা। বিকজ if you can understand that how somebody feel and how somebody is body language সবকিছু মিললে তখন আমার জন্য এটা ইজিয়ার হবে একজন কি বলতে চেয়েছে সেটা পুরোপুরি বুঝতে পারা সম্ভব। So now emotional intelligence আমার মতে এটা আমার opinion যে let you focus on what is important. So people who are emotional intelligence don't remove all emotions from their decision making. Professor Kote বলছেন they remove the emotions that have nothing to do with the decision. So uh, this is important. So why who have the emotional intelligence, they understand very well, they can realize যে আমি কোন জিনিসটাকে প্রাধান্য দিব আর কোন জিনিসটাকে আমি প্রাধান্য দিব না। সো খেয়াল করে দেখা যাক আমাদের সোসাইটিতে আমরা আজকে যে অনেক সময় যে কাজগুলো করি সারাদিন ব্যাপী, সব কাজগুলো আমার ক্যারিয়ার জন্য ইম্পর্টেন্ট না, কিছু কাজ আছে ক্যারিয়ার জন্য ওয়েস্টফুল অ্যাক্টিভিটি। সো ইমোশনাল ইন্টেলিজেন্স থাকলে আই উইল বি এবল টু ডিটেক্ট দ্যাট যে আমার জন্য কোনটা ইম্পর্টেন্ট কোনটা নট ইম্পর্টেন্ট। সো আমি যদি আস্তে আস্তে আমার ওয়েস্টফুল অ্যাক্টিভিটিস থেকে সময় সরাতে শুরু করি, then I will have ample time for personal development. This is a quite interesting thing. আমি প্রায় শেষের দিকে চলে এসেছি। এটা আমি যদি দেখি যে এখানে আমরা দিচ্ছি হচ্ছে আইকিউ। সো এখানে খেয়াল করে দেখেন আপনারা আইকিউ লো হতে পারে, মিডিয়াম হতে পারে, হাই হতে পারে। আর ইমোশনাল ইন্টেলিজেন্স লো হতে পারে, মিডিয়াম হতে পারে, হাই হতে পারে। যদিও আমার মতে আইকিউ লো থাকলে ইমোশনাল ইন্টেলিজেন্স হাই হওয়ার চান্সটা একটু কমই থাকে, বাট লেটস সাপোজ দ্যাট ইট ইজ ট্রু। সো খেয়াল করে দেখেন লো আইকিউ যে এরিয়াটা আছে এটা কেন বলছে যে C3 ট্যালেন্ট রিস্ক, মানে আমি আসলে আমার ফিউচার অবশ্যই আনসার্টেন, এবং আমার যখন লো থাকা অবস্থা আমি যখন তুলছি আমি কিন্তু উপরের দিকে যাওয়া শুরু করছি এখানে, বাট এগুলো আমার ডিজায়ার্ড জায়গা না। আই উইল ডু নাথিং ইফ আই এম ইন দ্যাট জোন। সো আলটিমেটলি আমার স্কিল আইকিউটা মিডিয়াম লেভেলে থাকা উচিত। IQ basically it's a function of your degree and your analytical ability, your quantitative quality. So আমার যদি মিডিয়াম আইকিউ থাকে এবং ইকিউটা লো হয় তাহলে কিন্তু আমি এফেক্টিভ স্পেশালিস্ট হচ্ছি। কিন্তু আমি খেয়াল করে দেখবো আস্তে আস্তে আমি উপরের দিকে যদি উঠে শুরু করি, আমার ইকিউ বাড়াতে শুরু করলে আমি আস্তে আস্তে এখান থেকে সলিড এমপ্লয়িতে পরিণত হব, এরপরে আমি হাই ইম্প্যাক্ট এমপ্লয়িতে পরিণত হব, যেটা আমার আলটিমেট টার্গেট হওয়া উচিত। আর আমার যদি আইকিউ হাই হয়, লো হলে আমি এই জায়গায় আটকে যাবো, প্রফেশনাল সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। আর এখান থেকে আমি গ্রোথ এমপ্লয়িতে চলে আসতেছি এবং দ্যাট ইজ মাই ডেস্টিনেশন, ফিউচার লিডার। তার মানে একটা ভালো কোম্পানিতে ধরে নেওয়া হয় যে এরা চান্স পাবেই না, এই গ্রুপটা চান্স পাবে। সো আমি যদি আমার আইকিউ ভালো থাকে তাহলে আমি প্রফেশনাল সাবজেক্ট ম্যাটারে আটকে থাকবো, কিন্তু আমি ইকিউ বাড়াতে থাকলে আস্তে আস্তে আমি এই লেডার গুলোতে ওঠা শুরু করতে পারবো। আর আমার যদি আইকিউটা মোটামুটি মানের হয়, মিডিয়াম হয়, তারপর আমি অ্যাটলিস্ট এই জায়গায় যেতে পারবো, যেমন সলিড এমপ্লয়ি হাই ইম্প্যাক্ট, এটা কিন্তু রিস্ক ফ্রি এরিয়া। এই জায়গাটায় নিজেকে নিতে পারলে আই ক্যান সুইচ, আই ক্যান ডু ভেরি ওয়েল ফর মাই কোম্পানি। আর আলটিমেট আমার ড্রিম পজিশন হবে হচ্ছে এইগুলো আসলে ফিউচার লিডার, গ্রোথ এমপ্লয়ি, রাইট? So this is a very wonderful metrics to look at what EQ can do for us. Ayman Sawaf উনি বলছেন যে learning how to become emotionally literate is one of the best investment that human beings can make for themselves, their children and their future. So ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইমোশনাল লিডার হতে পারি, এটা আমার লাইফে ভালো একটা ইম্প্যাক্ট দিবে। এবং আমি সবসময় এটা বলি যে ইকিউ বেসিক্যালি ভালো থাকলে ইকিউ উইল হেল্প মি টু ইউজ মাই আইকিউ। মানে আমি যদি আইকিউ যেটা আছে, অনেকের ভালো আইকিউ সেটা অ্যাপ্লাই করতে পারে না কারণ তার ইকিউ এর অভাব আছে। স্বাভাবিকভাবে কোশ্চেন চলে আসতে পারে যে আমি আসলে আমার ইমোশনাল ইন্টেলিজেন্স কিভাবে বাড়াবো, যদিও স্বল্প পরিসরে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কভার দ্যাট, বাট
একটা কাজ করতে পারি, প্রত্যেকটা দিন আমি টেক টাইম এভরিডে টু অ্যাপ্রিশিয়েট হোয়াট ইজ রাইট ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইউর লাইফ। সো ইউ ক্যান জার্নালাইজ দ্যাট, যে আমার জীবনে কি কি পজিটিভ আছে। সো লুকিং এট দ্য পজিটিভ সাইডস, এগুলো লেখা শুরু করলে কদিন পরে আমি মনে করবো যে আরো পজিটিভ আনতে চাই, তখন আস্তে আস্তে আমার লাইফ থেকে নেগেটিভিটি সরে যাবে। 2 নম্বর হচ্ছে ইনক্রিজ ইউর ইমোশনাল ওয়ার্ড ভোকাবুলারি, মানে হচ্ছে আমি মানুষকে বোঝার চেষ্টা করব যে একটা মানুষ বা মানে সে কি রেগে আছে, খুশি আছে, ডিসগাস্ট আছে কিনা। সো ইমোশনাল ওয়ার্ড ভোকাবুলারিটা আমাকে বাড়াতে হবে। যে একটা আমি যখন একটা মানুষের সাথে ডিল করব, আমাকে বোঝার চেষ্টা করতে হবে সে আসলে তার ইমোশনাল অবস্থাটা কি, সেটা বুঝে আমি তার সাথে হ্যান্ডেল করতে হবে। টক টু আদার্স ইউজিং আই মেসেজ, এটা থেকে আমরা বলি হচ্ছে ইউ হ্যাভ টু বি মোর অ্যাসার্টিভ। কিছু মানুষ আছে সবকিছুতে হ্যাঁ বলে দেয়, এবং এটা হওয়া যাবে না, এটা হলে কিন্তু আমার সেলফ রেগুলেশনে ডিস্টার্ব হচ্ছে বেসিক্যালি। আর বি ইউর ওন বেস্ট ফ্রেন্ড। আজকাল সারা পৃথিবীতে একটা খুব ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে একটা কোর্স পড়ায়, সেটা হচ্ছে মাইন্ডফুলনেস। মানে ইউ হ্যাভ টু বি ইউর বেস্ট ফ্রেন্ড। আমার ইমোশনাল ইন্টেলিজেন্স ভালো আছে কিনা এটা আমি একটা টেস্ট দিই সবাইকে, যে হাউ মাচ টাইম ইউ ক্যান স্পেন্ড উইথ ইউ উইদাউট এনিথিং, উইদাউট ফেসবুক, উইদাউট মোবাইল ফোন, উইদাউট ইভেন স্টোরি বুক, নভেল ছাড়া নিজের সাথে কত সময় কাটাতে পারে, যেটাকে আমি বলছি যে ইউর ওন ফ্রেন্ড। সো আমি যত বেশি সময় নিজের সাথে কাটাতে পারবো, আমি যখন সারাদিন নিজের সাথে কাটাতে পারি, I can think, okay, what is happening to me, how I can develop myself. Every day I spend a good amount of time with me. Listen with your heart. So listening স্কিলটা ভালো করতে হবে, ভালো করে শুনতে হবে, দেন আমার ইমোশনাল ইন্টেলিজেন্সটা বাড়ানোর সুযোগ পাবো। and talk back to yourself. So whatever happened to me, আমি এই জায়গাগুলো যে দেখলাম যে everyday I have some interactions, and এই জায়গাগুলোতে আমি নিজের সাথে কথা বলবো যে আসলে how I have done it. Is there any way I could have improved it? তো অনেক সময় আমার সাথে কারো ইন্টারাকশনে সমস্যা সৃষ্টি হয়, আমাকে দেখতে হবে যে আমি কি করলে এটাকে ইমপ্রুভ করতে পারতাম। this is very important, tuning in to your body. So আমি যখন ইদানিং আমার মাইন্ডকে আমি প্রচুর কন্ট্রোল করেছি যে ওকে আই হ্যাভ টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্কআউট, বাট আমি করতে পারছি না, কারণ হচ্ছে আমার বডিটা এখন সাড়া দিচ্ছে না। লাইফে কিন্তু সাকসেসফুল হতে হবে মাইন্ড বডি দুটাকে একসাথে অ্যালাইন করতে হবে, এবং এই বডিটাকে প্র্যাকটিস করতে হবে। এবং এটা একটা এক্সাম্পল হচ্ছে, আমরা যখন সাধারণত কেউ মন খারাপ হয়ে বসে থাকে, আমরা তখন ধারণা করি যে ওর মন খারাপ কারণ ওর জীবনে কোনো খারাপ ঘটনা ঘটে। আমরা এটাকে অপোজিট বলতেছি, যে একজনের যদি মন খারাপ হয়ও তার বডিটাকে সে চাঙ্গা রাখতে হবে, বডিটাকে যদি সে ফিট রাখে তাহলে তার ওই মন খারাপ ভাবটা অটোমেটিক কেটে যাবে, এবং এই মনে মানে শরীরটাকে চাঙ্গা রাখতে হবে। সো বিকজ ইট ইজ ডিফিকাল্ট টু ম্যানেজ ইউর ইমোশনাল থিং, ম্যানেজ ইউর মাইন্ড, বাট ইট ইজ রাদার ইজি টু টেক কেয়ার অফ ইউর বডি। সো এই বডিটাকে আমাকে আমার কন্ট্রোলে বেশি আনতে হবে, কারণ বডি যদি আমার কন্ট্রোলে আসে তাহলে আমি যে কোনো ডিপ্রেশন থেকে খুব তাড়াতাড়ি বের হয়ে আসতে পারবো। And the last one is the smile mode. এই ব্যাপারে অনেক রিসার্চ হচ্ছে যে অনেস্ট স্মাইল ক্যান দ্যাট লেট ইউ অ্যাচিভ সো মেনি থিংস, এবং এই স্মাইলটা থাকতে হবে। যার মধ্যে স্মাইলটা নাই তাদের জীবনে সফল হওয়ার সুযোগ আসলেই অনেক কম থাকে, রাইট? সো থ্যাংকস এ লট, দিস আর সাম অফ মাই ক্রেডেনশিয়ালস। সো নাও আই উইল কাম ব্যাক and I will bring Maruf. জি, থ্যাংক ইউ সো মাচ স্যার ফর ইউর ওয়ান্ডারফুল সেশন। দর্শক, যদিও সরি একটু মারুফ, একটু মনে টেকনিক্যাল গ্লিচের কারণে একটু মনে ডিস্টার্ব হয়েছিল আসলে। হ্যাঁ, দর্শক টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, সেটার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আর আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কিছু আমরা পুরো সেশনটা করব। আপনাদেরকে জাস্ট স্যার কিছু ফান্ডামেন্টাল কিছু বিষয় নিয়ে আলোচনা করলেন। তো আপনাদের এই মুহূর্তে আমরা একদমই কোশ্চেন অ্যান্সার সেশনে চলে যাব। তো দর্শক যারা আপনারা সংযুক্ত হয়েছেন, আপনাদের ইমোশনাল ইন্টেলিজেন্স রিলেটেড যে ধরনের কোশ্চেন আছে সেটা আপনারা কমেন্টস অপশনে প্রশ্ন করুন। থ্যাংক ইউ। হ্যাঁ দর্শক, আমাদের এখানে ফারুক আহমেদ রাজু ভাই বলেছেন ইটস ভেরি ইনফরমেটিভ। থ্যাংক ইউ সো মাচ ফারুক ভাই, আপনি যেখানে আছেন আপনি আশা করি সুস্থ আছেন, নিরাপদে আছেন এবং ভালো আছেন। সুমন মল্লিক ভাই, উনি আমাদের রেগুলার অডিয়েন্স। থ্যাংক ইউ সুমন ভাই অ্যাগেইন ফর কামিং লাইভ, ওয়াচিং লাইভ। তারপরে হাসান মাহাদি ভাই, আপনাকে অনেক থ্যাংকস। ওকে স্যার, আমার একজন কোশ্চেন করেছেন একজন দর্শক, বড় একটা কোশ্চেন, বেন মুজিব। জি This get two question other than assertive communication skills, motivation, active listening skills, self awareness, meditation.
what are the other ways to increase the IQ, and number 2 হচ্ছে in some recent foreign owned organization in the job requirement they are telling you must be emotional intelligent, we need your IQ plus EQ score in the attachment in Gmail, see your online free. Okay, lot of important he has given. So very good question he has asked me. আমি যেটা বলবো সবাইকে যে লাইক one of the very easiest way to increase your emotional intelligence is basically to respond to the situation. আমাদের লাইফে বেশিরভাগ সময় যেটা হয় আমরা শুধু রিয়াক্ট করে বসি, এবং এই রিয়াকশন করার মেইন কারণটা হচ্ছে আমাদের লাইফে যখনই কোনো ঘটনা ঘটে এটা আমাদের অ্যানচেস্টর থেকে আমরা পেয়েছি, আমাদের লিম্বিক ব্রেইনে এই জিনিসটা প্রথমে আসে। আপনার হয়তো ছবিতে আমি দেখিয়েছিলাম যে রেপটিলিয়ান ব্রেন থেকে এটা 2 নম্বরে চলে আসে হচ্ছে আমার ম্যামালিয়ান ব্রেন বা লিম্বিক ব্রেন, এবং এই লিম্বিক ব্রেনে আসার কারণে আমি কিন্তু রিয়াক্ট করে ফেলি, কারণ ইমোশনাল ওটা, এবং ওখানে একটা পয়েন্ট আছে এটাকে আমরা অনেক সময় বলি অ্যামিগডালা। সো এই অ্যামিগডালা হাইজ্যাক হয় অনেক সময় বলে। খেয়াল করে দেখবেন যে অনেক সুপারস্টার তারা হঠাৎ করে কি করে, সাংবাদিককে একটা থাপ্পড় মেরে ফেলতেছে, তারপরে খেলার মাঠে জিনেদিন জিদানের সেই বিখ্যাত ঢুসের কথা তো আমরা কেউ ভুলি নাই, রাইট? এটাকে আমরা বলছি অ্যামিগডালা হাইজ্যাক, কারণ যখন তার লাইফে একটা ঘটনা ঘটে সে তাৎক্ষণিক রিয়াকশনটা করে, এবং এটা এসেছে আমাদের অ্যানচেস্টর থেকে। সো উচিত হচ্ছে এই তথ্যটাকে নিওকর্টেক্সে যেতে দেওয়া, তারপরে ওখানে প্রসেস করার পরে ডিসিশনটা নেওয়া। ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়ানোর একটা ভালো উপায় হবে হচ্ছে আসলে আমার করা, মানে আমার রেসপন্স করা। তো আমি যদি রেসপন্স করা শুরু করি, রেসপন্স করলে হবে কি, আই উইল গেট সাম টাইম এন্ড দেন আই উইল বি এবল টু টেক দ্য ডিসিশন যে হোয়াট ইজ মাই রাইট থিং টু ডু, হোয়াট ইজ নট টু ডু। আমরা অনেক সময়, আমি যখন ছোটবেলায় মনে আছে, আমরা যখন কোনো টিচার আমাদের ক্লাসে বকা দিত আমরা কি করতে চাইতাম? অনেক সময় চিন্তা করা, আচ্ছা টিচার কে যদি ধরে, সরি টু ইউজ দিস ওয়ার্ড, আমরা অনেক সময় ইভেন গ্যাঞ্জামের সময় কি মনে, আরে এটা যদি মারতে পারতাম বা ই করতে পারতাম। সো খেয়াল করে দেখেন, যদি আমাকে ক্ষমতাটা দেওয়া হতো আমি কিন্তু একটা খারাপ কিছু করতে পারতাম। এবং আমাদের লাইফে এই ধরনের যত ঘটনা ঘটে আমরা লিখে রাখি, কোন কোন ক্ষেত্রে মনে হয়েছে আমি রিয়াক্ট করি। যখনই মনে হবে যে আমি রিয়াকশন করতে চাচ্ছি, তখনই বুঝতে হবে আমার ইমোশনাল ইন্টেলিজেন্সটা এখনো ডেভেলপ করেনি। যখনই আমি রিয়াকশন থেকে রেসপন্সে চলে যেতে পারবো, তখন আমি বুঝবো যে আমার ইমোশনাল ইন্টেলিজেন্সটা বেড়ে গেছে। যে কোনো খারাপ সিচুয়েশনটা আমি রেসপন্স করা আমার প্র্যাকটিস করতে হবে। এবং আমাদের লাইফে যে ঘটনা ঘটুক, আরেকটা এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে যে আমাদের জীবনে যখন কোনো ঘটনা ঘটে আমরা সাধারণত অনেক সময় জিজ্ঞাসা করি যে ওয়াই দিস ইজ হ্যাপেনিং টু মাই লাইফ। এটা জিজ্ঞেস না করে আমাদেরকে চিন্তা করতে হবে যে what are the process because of this happened. ফর এক্সাম্পল, আমি যদি কোনো একটা সময় ফেল করি, আমরা অনেক সময় চিন্তা করি যে আমি কেন ফেল করলাম। এটাকে আমরা বলছি নেগেটিভ সেলফ টক, মানে কেন আমি ফেল করলাম, এটাকে আমরা বলছি নেগেটিভ সেলফ। সো এটা পজিটিভ সেলফ টক কি হতে পারে, সেটা হচ্ছে যে আচ্ছা, হোয়াট মেক্স মি টু ফেল, আমি কেন ফেল করলাম, কি করলে ভালো করতে পারতাম। সো এই যে কিন্তু পজিটিভ টক গুলো, সো দিস ইজ অ্যানাদার ওয়ে অ্যাকচুয়ালি টু ইনক্রিজ দ্য ইমোশনাল ইন্টেলিজেন্স। I believe that you got your answer, but if you have more, please put the question there. Thank you so much. আশা করি আপনি আপনার যে ডিজার্ভ আপনার কাঙ্ক্ষিত অ্যান্সারটা সেটা পেয়েছেন। আরেকজন দর্শক বলেছেন, ওয়েল হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইমোশনাল ইন্টেলিজেন্স এন্ড আইকিউ? জি, ইয়েস। সো আমরা একটা জিনিস বলি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ইআই আর ইকিউ মোটামুটি একই জিনিস। ইকিউ কে আমরা বলছি একটা নিউমেরিক্যাল স্কোর, আর ইআইটা হচ্ছে অ্যাপ্লিকেশন, আর আইকিউটা কিন্তু একটা স্কোর। আইকিউটা হচ্ছে ইন্টেলিজেন্সের নিউমেরিক্যাল স্কোর। তাহলে দুটার মধ্যে পার্থক্যটা হচ্ছে আইকিউ হচ্ছে এটা অনেকটা বলা যায় যে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স। আমি ওই যে যেটা এক্সাম্পল দিয়েছিলাম যে আমি একটা ভালো ডিজাইন করতে পারি, আমি একটা ভালো ব্রিজের ডিজাইন করতে পারি, প্লাস আমি হয়তো বা একটা অঙ্ক খুব কুইকলি সবার থেকে আগে করতে পারি, আমার ইমেল রাইটিং স্কিল ভালো। সো এইগুলো মোরাললেস আমরা বলতে পারি যে আইকিউ। আর ইমোশনাল ইন্টেলিজেন্স মানে ওয়েদার আই নো মাই সেলফ ওয়েল অর নট, আমি যে কাজটা করছি এই কাজটা কি আমি আসলে বুঝে করছি কিনা। অনেক সময় আছে অনেকে তার যেহেতু ট্যালেন্ট ভালো, সে এমন একটা সেক্টরে ভালো করে যায় কিন্তু পরবর্তী সেটাতে কোনো এনজয়মেন্ট পায় না। একটা ছোট এক্সাম্পল দিই, আমাদের বাংলাদেশে এবং সারা বিশ্বে প্রচুর মানুষ আছে যারা 50 সাল পর্যন্ত কর্পোরেট জব করার পরে টিচিং এ চলে আসতে চায়। থিঙ্ক অ্যাবাউট ইট। তার মানে কি, সে তার লাইফের 25টা বছর একটা ইন্ডাস্ট্রিতে দেওয়ার পরে মনে করছে না
আমি এনজয় করছি না। সো ইটস এ এক্সাম্পল অফ বেসিকলি যে মেবি আই ফেল টু ডিজাইন মাই লাইফ প্রপারলি, তাই না? মানে আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স উইল লেট ইউ ডিজাইন ইউর লাইফ দ্য ওয়ে ইউ ওয়ান্টেড ইট টু বি। অনেকে বলে কথাটা, আমি এটা বিশ্বাস করি যে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, অন্যের বুদ্ধিতে রাজা হওয়া। মানে এটা যদি একটু অনেকে আমার সাথে তর্ক করতে পারে যে স্যার ফকির হলে তো ক্ষতিকর, মানে এটা কথার কথা বলছি। মানে আমি নিজে বুঝে একটা করতে পারলে এটা অন্য লেভেলে একটা মজা পাওয়া যায়। এই কারণে আমি অনেকেই দেখবেন আপনারা খেয়াল করেন অনেক ট্যালেন্টেড, বাট তার লাইফের 40-50 বছর পর্যন্ত সে জানে না সে কি করছে, পরবর্তী ফিরে আসে। আবার অপোজিটও হয়, সুপার সাকসেসফুল এট দ্য এজ অফ 25-30, তারপরে আর সে নিয়ন্ত্রণ করতে পারেনি, পরে সে ডিরেল্ড হয়ে গিয়েছে, সে হ্যাপি না। আর ইমোশনাল ইন্টেলিজেন্স যার ভালো আছে সে রিয়েলিটিটা বুঝবে। আমি অনেক সময় বোঝার সুবিধার্থে সাধারণত মুভি ইন্ডাস্ট্রির এক্সাম্পল দিই, যাতে মানুষ সহজ হতে পারে। আমির খানের এক্সাম্পলটা আমি অনেক সময় দিই। আমির খান বা অমিতাভ বচ্চন, দে আর দ্য গ্রেট এক্সাম্পল অফ ইমোশনাল ইন্টেলিজেন্স। ওরা অনেক কম বয়সে বুঝে গেছিল যে ওর কয়দিন পরে আর সে নায়ক হতে পারবে না, নাচানাচি করতে পারবে না, রোমান্টিক না, আগেই তারা চরিত্র অভিনয়তে চলে গেছে, তারা ডিরেকশনে চলে গেছে। ইউ সি দ্যাট দে আর হ্যাপি। বাট কিছু মানুষ আছে তারা কিন্তু ওই বুড়ো বয়সে নায়ক হতে চাচ্ছে, তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু ফ্রাস্ট্রেশনটা আস্তে আস্তে পাইল আপ করছে। সো দ্যাট ক্যান বি অ্যান এক্সাম্পল। এবং ইমোশনাল ইন্টেলিজেন্স আমি যেটা নাম দিয়েছি সেটা হচ্ছে ইট উইল হেল্প ইউ টু ডিজাইন ইউর লাইফ the way you want it to be. So having the full control of your life, that is emotional intelligence. Maruf, জি, থ্যাংক ইউ সো মাচ। আশা করি আপনার উত্তরটি পেয়েছেন। আহাবা মুন্না ভাই, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন নিশ্চয়ই। উনি একটা প্রশ্ন করেছেন, ব্যক্তি জীবন এবং পেশা জীবনে সফল হতে হলে ইমোশনাল ইন্টেলিজেন্স কেন গুরুত্বপূর্ণ? ইমোশনকে নিয়ন্ত্রণের কিছু টিপস জানতে চাই। ওকে, ধন্যবাদ। আমাদের রেসপেক্টেড আহাবা মুন্না ভাই কোশ্চেন করেছেন, আমি রিয়েলি ফিলিং অনার্ড। আমি মনে করি ব্যক্তি জীবন এবং পেশা জীবনকে আলাদা করে দেখার কিছু নাই। অনেকে আমাকে কোশ্চেন করতো যে আচ্ছা স্যার আপনি কিভাবে ব্যক্তি জীবন দুইটা কিভাবে ব্যালেন্স করেন? তো আমার মতে ব্যালেন্স বলে কোনো শব্দ নেই, দুটাই এক আসলে। আমাকে দুটার কোনো একটাতে আমি যদি অসফল হই তাহলে আমি অসফল, আসলে এটা আমাকে মাথায় রাখতে হবে। আমাকে আমি এটাকে নাম দিয়েছি অপটিমাইজ করতে হবে বা প্রায়োরিটাইজ করতে হবে। আমাকে একটাকে প্রায়োরিটাইজ করতে হবে। আমি যদি আমার ফ্যামিলিকে প্রায়োরিটাইজ করি তাহলে দেখা যাচ্ছে কি ফ্যামিলির সাথে আমার ভালো রিলেশনশিপ বিল্ড আপ হলে আমি কিন্তু আমার কর্মক্ষেত্রে আমার 100% দিতে পারবো। কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকের ব্যক্তিগত জীবনের খারাপ কিছু তার কর্মজীবনের প্রভাব ফেলে এবং এই অপোজিটটা ঘটে বেসিক্যালি। সো ইমোশনাল ইন্টেলিজেন্স আমি মনে করি যে এটা এই প্রায়োরিটাইজ করতে আমাকে সহায়তা করবে, এবং প্রায়োরিটাইজ করলে আমার জন্য না ইজি হয়ে যাবে। যেমন একটা ছোট তথ্য দিই, আমাদের ক্যারিয়ারে আমরা অনেক সময় উপরে উঠতে পারি না কারণ আমরা একটা অমূলক ভয় পোষণ করি আমাদের মধ্যে। অনেকে জব সুইচ করে না, চিন্তা করে আহারে ভালোই তো আছি, ভালো বেতন পাচ্ছি, কেন জব সুইচ, এই টেনশনের মধ্যে সে জব সুইচ করে। আমি আমার লাইফের একটা এক্সাম্পল দিই। আমি আমার 16 বছরের ক্যারিয়ারে এই 12 বছর, গত 4 বছর ধরে একই কোম্পানিতে আছি কানাডা ইউনিভার্সিটি। তার আগে 12 বছরে মোট 6 বার চাকরি চেঞ্জ করছি, এবং 6 বার চাকরি চেঞ্জ করার কারণে আমার পজিশন মিনিমাম দুইটা পজিশন বেশি ছিল, এবং আমি আমার কন্টেম্পোরারি মানুষদের থেকে মিনিমাম 30% স্যালারি বেশি ড্র করেছি। এটার বড় একটা কারণ ছিল যে আমি জব সুইচ করেছি রাইট টাইমে। আমার মধ্যে ভয়টা প্রথম দিকে কাজ করেছিল। আমি যখন এআইবি তে ছিলাম আমি তখন চিন্তা করতাম যে ভালোই তো বেতন পাই, এত টাকা কি কেউ দিবে? বাট আমি সাহস করে ইস্ট ওয়েস্টে কন্ট্যাক্ট করি, এবং ইস্ট ওয়েস্টে ইউল বি সারপ্রাইজ, আমি এক্সপেকটেশন করেছিলাম তার থেকে মিনিমাম 30% স্যালারি আমি বেশি পাই, বিকজ আই ডিডন্ট নো দ্যাট হাউ মাচ আই ওর্থ। তার মানে ইমোশনাল ইন্টেলিজেন্স আমার কম ছিল, কারণ আমি জানতাম যে আমার ভ্যালুটা কি। কিন্তু তখন ওই ঘটনা ঘটার পরে কিন্তু আমার সাহসটা বেড়ে যায়, এবং এই কারণে আমি ইস্ট ওয়েস্টে এত ভালো চাকরি ছেড়ে দিয়ে উইদিন 1 ইয়ার আই সুইচ টু ব্র্যাক ইউনিভার্সিটি, যেখানে আমি একটা প্রমোশন পাই, এবং কিছুদিন পরে আমি ওখানকার এমবিএ প্রোগ্রাম পরিচালনার দায়িত্ব পাই। এবং তার মাত্র 2.5 বছরের মধ্যে আমি কানাডা ইউনিভার্সিটিতে বিজনেস স্কুলের হেড হয়ে চলে আসি, এবং এখানে আমি সিন্ডিকেট মেম্বার হয়েছি। এখন আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো পোস্টে আছে, আমি ম্যানেজমেন্ট কমিটির একজন মেম্বার। সো এই যে আমি সাহসটা, আমি কিন্তু এখন দ্যাট আই এম ফেয়ারলেস বিকজ আই হ্যাভ কনফিডেন্ট অন মাইসেলফ। সো এই ফেয়ারটাকে কন্ট্রোল করতে হবে আমাকে। এই ফেয়ারটাকে কন্ট্রোল করার জন্য আমার কনফিডেন্স এবং ফেয়ার দুইটা আলাদা পার্ট। সো আমি ইমোশনকে নিয়ন্ত্রণ করার জন্য টিপ জানতে চেয়েছেন মুন্না ভাই। আমি মনে করি যে এই ফেয়ারটা নিয়ে কাজ করে, আমি কেন ওয়াই আই ফিল অ্যাফ্রেড, এই জিনিসগুলো নিয়ে আমাকে কাজ করতে হবে। যেমন
মনে করা যাক আমরা অনেক সময় কি করি যে আমি যখন লিড করতে চাই, লিড করার সময় আমার মধ্যে কিছু সমস্যা কাজ করে যে আমি আহ, আমি অনেক কোম্পানিতে দেখেছি যে তারা ঠিক মতো লিড করতে পারে না, ঠিক মতো ডেলিগেট করতে পারে না। সো এগুলো কিন্তু আসলে ল্যাক অফ ইমোশনাল ইন্টেলিজেন্স। সো ইমোশনাল ইন্টেলিজেন্স কে ডেভেলপ করার উপায় সেটা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস থেকে শুরু করা, ওই যে জার্নালাইজ করা, যে হোয়াট ইজ হ্যাপেনিং টু ইউর লাইফ পজিটিভলি, ওগুলো লিখতে হবে, এবং আজকে আমার কি কি আমার ভুল হয়েছে ওগুলো জার্নালাইজ করার চেষ্টা করা। প্লাস আমি যে অ্যাক্টিভিটিস গুলোতে সময় দিচ্ছি বর্তমানে, এই অ্যাক্টিভিটিস গুলোকে আমি ভাগ করতে পারি, যে অ্যাক্টিভিটিস গুলো কোনগুলো আমার লং টার্ম ক্যারিয়ারের জন্য হেল্প করবে এবং কোনগুলো আমার ক্যারিয়ারের হেল্প করবে না। সো এইভাবে কিন্তু আমি আস্তে আস্তে ম্যানেজ করার চেষ্টা করতে পারি। টাইম ম্যানেজমেন্ট ইজ, আই থিঙ্ক, ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং টু বিল্ড দ্য সেলফ অ্যাওয়ারনেস। আর আমাকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে হাউ আই এম ইন্টারাক্টিং উইথ আদার্স। আমার সবচেয়ে ক্লোজ রিলেশনশিপ যেগুলো আছে, দ্বিপাক্ষিক সম্পর্ক আমি নাম দিয়েছি, মানে আমার স্পাউজের সাথে, আমার বাচ্চার সাথে, আমার বসের সাথে, আমার জুনিয়রের সাথে এবং আমার কাস্টমারের সাথে, এই জায়গাগুলোতে যদি আমার রিলেশনশিপ ভালো না হয় তাহলে বুঝতে হবে আমার ইমোশনাল ইন্টেলিজেন্স ল্যাকিং হবে। তাহলে আমাকে রাইট ডাউন করতে হবে যে আসলে কেন আমার বসের সাথে আমার একটা ডিস্টেন্স ক্রিয়েট করা আছে, এবং এটার জন্য আসলে আরো ব্যাপক সময় দিতে হয়। সেলফ অ্যাওয়ারনেস বিল্ডিং এর জন্য আসলে ফুল ডে ট্রেনিং করা সম্ভব, যেটাকে ওই যে জোহারি উইন্ডো আছে, জোহারি উইন্ডো দিয়ে বোঝার চেষ্টা করতে হয় যে আসলে আমি কি পরিমাণ ডিসক্লোজার করব। আজকাল খেয়াল করে দেখবেন যে আমাদের ম্যারিটাল লাইফে বাংলাদেশে বেশিরভাগ জায়গাতে সমস্যা হচ্ছে, এবং আমাদের যে সেলিব্রিটিদের ঘর ভেঙে যাচ্ছে, এটা কিন্তু বড় একটা কারণ কিন্তু যে মানে ইমোশনাল ইন্টেলিজেন্সটা, মানে একে অপরকে বুঝতে না পারাটা, ওই যে এমপ্যাথি ল্যাকিং আছে। তো এটা একটা ব্যাপক জিনিস। আমার মনে হয় আবু মুন্না ভাই আমরা পরে আরেকদিন শুধু ইমোশনাল ইন্টেলিজেন্স ডেভেলপমেন্ট নিয়ে একটা মনে সেশন করতে পারি, মারুফ, যে when I'll be focusing only on emotional development. থ্যাংক ইউ সো মাচ মুন্না ভাই, আপনার আশা করি উত্তরটা পেয়েছেন। আবার আমাদের আরেকজন দর্শক প্রশ্ন করেছেন যে জাহিদ তুহিন ভাই, ভাই আপনি যেখানে থাকেন আশা করি আপনি নিরাপদে আছেন এবং সুস্থ আছেন। উনি প্রশ্ন করেছেন, ইজ ইমোশনাল ইন্টেলিজেন্স বিল্ড ইন সাবকনসিয়াস মাইন্ড অর কনসিয়াস মাইন্ড? ভেরি নাইস কোশ্চেন হি হ্যাজ আস্কড, এবং এই কোশ্চেনটা আসলে খুবই ভালো কোশ্চেন, মানে খুব ক্রিটিক্যাল কোশ্চেন, খুবই ক্রিটিক্যাল কোশ্চেন। আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে, আসলে আমাদের ব্যক্তিগত অপিনিয়ন, এটা সায়েন্সই বলছে যে আমাদের মাথা সাধারণত, আমাদের যে ইন্টেলিজেন্স সিস্টেম, এটা 90% টাইম ইট টেকস দ্য ডিসিশন ফ্রম দ্য সাবকনসিয়াস মাইন্ড এন্ড অনলি 10% ফ্রম দ্য কনসিয়াস মাইন্ড। এবং এই কারণে আমাদের সাধারণত 7 বা 10 বছর বয়সে আমাদের এই সাবকনসিয়াস মাইন্ডটা এটা প্রোগ্রামড হয়ে যায়। এবং এই কারণে খেয়াল করে দেখা যাবে যে পরিবারে যে বাবা বার্সেলোনা সাপোর্টার, আমিও বার্সেলোনা সাপোর্টার, আমার বাবা হয়তো বা কি বলা যায় ব্রাজিল সাপোর্ট করে, আমিও ব্রাজিল সাপোর্ট করছি। তো এই যে ঘটনা ঘটতেছে এগুলো সব সাবকনসিয়াস মাইন্ড। এবং আমাদের বাংলাদেশিরা আজকে কর্পোরেট সেক্টরে খুব বেশি ভালো করতে পারছে না, এটার বড় একটা কারণ হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড। কারণ আমার সাবকনসিয়াস মাইন্ডটা যেটা আসলে আমাদের পরিবার থেকে বিল্ড হয়ে চলে আসছে। So emotional intelligence basically, in my opinion, it is basically training the subconscious mind. মানে আমি যে অটোমেটিক কাজ করতে পারবো, এই কাজটা আমি আসলে করতে পারবো আমি সাবকনসিয়াস মাইন্ডটাকে ট্রেন করতে পারলে। তো আমি যদি বলি যে ইমোশনাল ইন্টেলিজেন্সটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডটাকে ট্রেন করা, সাবকনসিয়াস মাইন্ডকে ট্রেন করা, এবং এই ট্রেনটা যদি আমি প্রপারলি করতে পারি, গ্রাজুয়ালি আসলে আমার কনসিয়াস মাইন্ডে চলে আসছে। মানে আমার ইমোশনাল ইন্টেলিজেন্স যত ভালো হওয়া শুরু হবে তখন আমি ফুললি কনসিয়াস একটা পার্সনে পরিণত হবো ওভার দ্য পিরিয়ড অফ টাইম। মানে সাবকনসিয়াস মাইন্ডটা আমার আস্তে আস্তে কমে যাবে আমি যত সাবকনসিয়াস মাইন্ডটাকে ট্রেন করতে। সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে যেটা আমার আসলে আমি ওটা কন্ট্রোল করতে পারি না, যেটা আমার অলরেডি প্রোগ্রামড হয়ে আছে। সো আই ক্যান ট্রেন দ্য সাবকনসিয়াস মাইন্ড টু মেক ইট কনসিয়াস, এবং তখন আমার ডিসিশনগুলো স্পন্টেনিয়াস হবে। এক্সিলেন্ট। আশা করি দর্শক আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আরেকজন প্রশ্ন করেছেন এম বিন মুজিব ভাই, ওয়াই বাংলাদেশি পিপুল গট ভেরি লেস ইকিউ ইন জেনারেল? একটু আগে স্যার মনে হয় বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করেছেন যে আসলে বাংলাদেশি পিপুলরা কেন বেশি প্রোগ্রাম আমরা ওই কিউরিয়াস না, মানে আমি যদি মুজিব ভাইয়ের কোশ্চেন অ্যানসারটা দিই, আমরা কিউরিসিটি আমাদের কম, আমরা বেশিরভাগ ক্ষেত্রে না কোশ্চেন করতে চাই না, আমরা যেটা যেভাবে আছে ওভাবে আমরা ওটাকে নিয়ে নিই। মানে উই নেভার আস্ক দ্য কোশ্চেন যে কেন ওই জিনিসটা ভালো। ফর এক্সাম্পল, যে কুসংস্কার, যেটা কুসংস্কার পন্থী, দ্যাট ইজ এ গ্রেট এক্সাম্পল অফ লেস ইমোশনাল ইন্টেলিজেন্স। কারণ আমি কোশ্চেন করতেছি না যে আমি এই কাজটা কেন করবো,
সো কিউরিওসিটি ইজ ওয়ান অফ দ্য রিজন। আমাদের বাংলাদেশের মানুষ কিউরিওসিটি কম। আর একটা জিনিস আমি মুজিব ভাইকে বলতে পারি, সেটা হচ্ছে আমাদের শিক্ষকতার মধ্যে সমস্যা আছে। আমাদের শিক্ষকরা সাধারণত কিউরিয়াস স্টুডেন্টদেরকে বকাঝকা করে, এই কারণে ছোটবেলা থেকে তার মধ্যে ওই কিউরিওসিটিটা আমরা কিল করে ফেলি, এবং পরিবার থেকে আমরা কিল করি। অনেক সময় বাচ্চারা একটা কোশ্চেন জিজ্ঞেস করলে বাবা আমরা বিরক্ত হয়ে বলাই না এটা কোশ্চেন করো না। সো এই কোশ্চেন কম করি বলে আমাদের ইয়ে কম, ইকিউটা কম, ইমোশনাল ইন্টেলিজেন্সটা কম আমাদের। তার মানে কি স্যার, আমি যদি একটু এখানে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যে এডুকেশন সিস্টেম বলি এবং সোশ্যাল সিস্টেম, সেখানে কিন্তু যেখানে দেখা যায় যে একটা বাচ্চা অথবা একটা ইয়াং ছেলে, তার কিন্তু অনেক কিছু একটা হিডেন একটা জিনিয়াস থাকে, সো সেটাকে সে এক্সপ্রেস করতে পারে না। হ্যাঁ, সো এই কারণে অনেক সময় দেখা যায় তার কি ইমোশনাল ইন্টেলিজেন্সটাকে সে তার রাইট টাইমে ওই প্রপারলি ইউজ করতে পারে না, এই কারণে। হ্যাঁ, ইয়েস, ডেফিনেটলি দ্যাটস ট্রু। মানে সে তো সাহসই পাচ্ছে না, এবং এই কারণে কিন্তু বাচ্চাদেরকে বলা হয় যে বাচ্চারা যত কোশ্চেন করবে তাকে খুবই মানে ধৈর্য ধরে অ্যান্সার দিতে হবে। এবং খেয়াল করে দেখবেন, এটা আমি রিসেন্টলি পড়েছি, সেটা হচ্ছে 4 বছর পর্যন্ত পৃথিবীর সব বাচ্চা জিনিয়াস থাকে, 4 বছরের পরে আস্তে আস্তে ওর জিনিয়াস লেভেলটা কমতে থাকে বিকজ অফ দ্য সোসাইটাল ইস্যুস। সাধারণত বাংলাদেশের বাচ্চাদেরকে আমরা কিউরিওসিটিটা বেশি মিটাই না। আমরা আমরা চাই যে আমি যে বিশ্বাস নিয়ে বড় হয়েছে আমার বাচ্চাও সেই বিশ্বাসটা ধরুক, এবং এটা খুব ডেঞ্জারাস আসলে, এবং এটা দিয়ে আমার বাচ্চার আসল সত্তাটা নষ্ট করে ফেলি। এবং এই কারণে কিন্তু আমাদের দেশের বাচ্চাদেরকে বেশি ভিন্ন পথে নিয়ে যাওয়ার একটা সুযোগ আছে। এখানে আমি একটু বলে ফেলি, আমাদের অনেক বাচ্চারা যে এসে ড্রাগ এডিক্ট হচ্ছে বা মাঝখানে ওই যে জঙ্গিবাদে চলে গিয়েছে, এটা কিন্তু বড় একটা কারণ কিন্তু ওই যে আমরা ছোটবেলা থেকে তাদেরকে টেক কেয়ার করি নাই, তাদের ইমোশনাল ইন্টেলিজেন্স ডেভেলপ করি নাই। যদি করতাম তাহলে এই ঝামেলাগুলো একটু কম হতো। এবং এটা এডুকেশন সিস্টেম, আমেরিকান এবং বা ফিনল্যান্ড বা সিঙ্গাপুরের পড়ালেখা সিস্টেমটা দেখেন, ওখানে কিন্তু বাচ্চা তার কিউরিওসিটিটা নিয়ে নিজেই কিন্তু কি করতে পারে, ওদেরকে এক্সপেরিমেন্ট করার সুযোগ দেওয়া হয়। সো ওদের দেশের পড়ালেখা হচ্ছে 12 ক্লাস পর্যন্ত পরীক্ষা তুলে দিয়েছে। কেন দিয়েছে? সো দ্যাট দ্য স্টুডেন্টস দে ক্যান ডু লট অফ মিস্টেক্স। তারা মিস্টেক্স করে করে শিখুক ও আসলে কি পছন্দ করে। কিন্তু আমাদের দেশে কি হচ্ছে, মনে করা যায় একটা ছেলের আজকে ইচ্ছা আছে সে সায়েন্স পড়ে, এইটে ম্যাথে ফেল করলে ওকে ঘাট ধরে বাদ দেওয়া হচ্ছে, যা বেটা তুই সায়েন্সে ভালো না, কিন্তু সায়েন্সে আসলেই ভালো হতে পারে। তো উই সি দ্য ইস্যুস। হয়তোবা একজন মানে আমরা এখানে মার্ক ভিত্তিতে চলে আসতেছে, এবং এটা একটা আমাদের জন্য ক্ষতিকর। আমাদের এডুকেশন সিস্টেম আসলে ইকিউ ডেভেলপমেন্টের জন্য একেবারে কন্ডিউসিভ না। এক্স্যাক্টলি। আমার মনে হয় যে আরো কিছু এখানে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করে, তার আশেপাশে যে রিলেটিভস এবং অন্যান্য যে কমিউনিটি আছে তারাও কিন্তু তাকে ইনফ্লুয়েন্স করে প্রচুর। ডেফিনেটলি, রাইট। সো থ্যাংক ইউ সো মাচ স্যার আপনার অ্যান্সারের জন্য। আমরা আরো কিছু প্রশ্ন পেয়েছি। এখানে একজন প্রশ্ন করেছেন, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন লিডারশিপ এন্ড ইমোশনাল ইন্টেলিজেন্স? ইটস এ ফ্যান্টাস্টিক কোশ্চেন। বলা হচ্ছে যে পৃথিবীতে যে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং গুলো হয় সবচেয়ে বেশি টাকা খরচ করা হয় লিডারশিপ ডেভেলপমেন্টের উপর। কারণ লিডার যারা আছে তারা দে ক্যান ডু সামথিং নিউ, এবং বর্তমান কনটেক্সটে আমি যদি ক্রিয়েটিভ থিঙ্কিং মাইন্ডসেট না হয় তাহলে আমাকে দিয়ে কিছুই হবে না। বিকজ ম্যানেজার যারা তারা হচ্ছে কি একটা প্রিডিটারমাইন্ড পাথ ফলো করে, বাট আজকালকার ব্যবসা প্রতিষ্ঠানে আমি ব্যবসা করতে গেলে পুরনো জিনিসপত্র চিন্তা করে আমি কিছুই করতে পারবো না। আই উইল বি এ লুজার বিকজ থিংস আর চেঞ্জিং। আই হ্যাভ টু অ্যাডপ্ট টু দ্য নিউ চেঞ্জেস, রাইট? সো এখন এই লিডারশিপের সাথে ক্রিয়েটিভ থিঙ্কিং এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর 2 নম্বর জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে বলা হচ্ছে আজকালকার লিডার এবং আগের লিডারের মধ্যে একটা বড় পার্থক্য হচ্ছে টুডেজ লিডার উইল বেসিকলি inspire their followers so that they can give their 100%, এবং টুডেজ লিডার হ্যাজ টু বিল্ড আ ফলোয়ার, মানে ফলোয়ারকে আমি কি করতে হবে, সার্ভ করতে হবে তাকে। লিডারের মেইন কাজটা হচ্ছে যাতে আমার ফলোয়ার সে তার নিজেকে ডেভেলপ করতে থাকে। মানে মনে করা যাক একটা এক্সাম্পল দিই, যে আমার একজন ফলোয়ার আছে, তার আমি সাপোজ হচ্ছে তার ভ্যালু হচ্ছে 10, এই লোকটা 10 থেকে কিভাবে 20-এ যেতে পারে ওইটার ব্যবস্থা লিডার করতে হবে। সো লিডারশিপ ইজ বেসিক্যালি সার্ভিং আদার্স, ডেভেলপিং আদার্স। এই ডেভেলপমেন্ট এবং সার্ভিং করতে গেলে আমার যেটা লাগবে সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স, বিকজ ইমোশনাল ইন্টেলিজেন্স ছাড়া আমি বুঝতেই পারবো না যে আমার ওই ফলোয়ারের মধ্যে কোনটা ট্যালেন্ট, কি ট্যালেন্ট আছে, প্লাস আমার ওই ছেলেটার কোন জায়গায় আমি তাকে ডেভেলপ করতে হবে। আমাদের কোম্পানিতে অনেক সময় এটা সমস্যা হচ্ছে, বাংলাদেশের কোম্পানিগুলোতে দেখা যাচ্ছে যে অনেক পটেনশিয়াল ট্যালেন্ট আছে, ওই ট্যালেন্টটা নষ্ট হয়ে যাচ্ছে লিডার্সের অভাবে। কারণ লিডারশিপ সে না বুঝতেই পারছে না যে ওই বাচ্চাটার আসলে ওই ছেলেটার আসলে কোথায় কোথায় কাজে লাগানো যাবে, তারা ভুল কাজে লাগাচ্ছে। আমি দেখেছি নিজে
যে যার যেখানে ট্যালেন্ট আছে সেখানে সে দিতে পারছে না। দেখা গেছে একটা ছেলে সে হয়তোবা সেলসে গেলে সে আছে তো মাইনাস হতে পারতো, কিন্তু আমি তাকে হয়তোবা তাকে আইটির কাজে লাগাই দিচ্ছি। সো লিডারশিপের সাথে ইমোশনাল ইন্টেলিজেন্স মানে মানে ইন্টিগ্রাল পার্ট, এটা একটা অপরের সাথে একেবারে পরিপূরক, এবং ইমোশনাল ইন্টেলিজেন্স ছাড়া ভালো লিডার হওয়ার প্রশ্নই আসে না, যেটা আমি একটু আগে আপনাদেরকে স্লাইডে দেখিয়েছিলাম যে ভালো হাইয়েস্ট আইকিউ থাকলে আমি একটা প্রফেশনাল এক্সপার্ট হইতে পারবো, তার থেকে আমি যদি ইমোশনাল ইন্টেলিজেন্স লো থেকে একটু উপরে যাই তাহলে কিন্তু আমি আমার কোম্পানিতে ভালো একটা এমপ্লয়ি কন্ট্রিবিউট করতে পারবো, যেটা আমি এই ছবিতে আপনাদেরকে দেখিয়েছি। ইফ ইউ জাস্ট সি যে গ্রোথ এমপ্লয়ি এবং ফিউচার লিডার। সো লিডার হওয়ার জন্য ইমোশনাল ইন্টেলিজেন্সের কোনো বিকল্প নেই, দ্যাটস গো হ্যান্ড ইন হ্যান্ড। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সাব্বির মামুন আহমেদ ভাই উনি বলেছেন প্লিজ রিভিউ অর শো দ্য স্লাইড অ্যাগেন। আবার এখানে আরেকজন প্রশ্ন করেছেন সাব্বির আহমেদ ভাই, ক্যান উই গেট দ্য সেশন ইউটিউব? হ্যাঁ অবশ্যই, আমাদের এইচআর মার্ট বিডি নামে একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা সেখানে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই সেশনটাকে আমরা রেকর্ড করে আমরা সেখানে আপলোড করে দিব। থ্যাংক ইউ সো মাচ। এবং আরেকজন আছেন মামুন আহমেদ, উনি আবার বলেছেন যে নাইস লার্নিং সেশন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস টু দ্য ফ্যাসিলিটেটর অ্যান্ড অর্গানাইজার। আপনাকেও অনেক থ্যাংকস। এম এ আল মামুন, জেনারেল ম্যানেজার ম্যাটার গ্রুপ। ভাই আপনি যেখানে থাকেন আশা করি সুস্থ আছেন এবং নিরাপদে আছেন এবং সাবধানে আছেন, আপনার জন্য শুভকামনা। তো স্যার আমরা ইমোশনাল ইন্টেলিজেন্সের হ্যাক সম্পর্কে অনেক কিছু জানলাম। সো একটু আমি এখানে একটু প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আপনি বলেছিলেন যে সামনের যে আমাদের যে জব মার্কেট এবং আমাদের যে অটোমেশন এবং অন্যান্য যে আমাদের যে স্ট্রাকচার গুলো আসছে, সেখানে হাইলি সুপার এফিশিয়েন্ট পিপুলদের দরকার হবে, যারা দুজনের কাজ একজনই করতে পারবে। হ্যাঁ, সো এই ক্ষেত্রে আমাদের সামনে যারা যারা এখন আমরা জবে আছি, অথবা যারা এক্সিস্টিং যারা ফ্রেশ গ্রাজুয়েট আছে, অথবা যারা বিভিন্ন সেক্টরে কাজ করছে, তো তাদের ক্ষেত্রে আপনার অ্যাকচুয়ালি এই বিষয়টাকে যদি আপনি একটু শেয়ার করতেন, মানে সুপার এফিশিয়েন্ট এবং এই যে আমার সুন্দর কোশ্চেন করেছেন। একটা ছোট এক্সাম্পল দিই, সাপোজ আমি একটা টিম চালাই, আমার টিমে 10 জন লোক আমাকে রিপোর্ট করে, রাইট? এখন আমি যদি ভালো ইমোশনাল ইন্টেলিজেন্স হয় তাহলে কিন্তু আমি আমার 10 জনের ব্যাপারে নিজে একটা অ্যাসেসমেন্ট করতে পারবো বাসায় বসে, আচ্ছা এই ছেলেটা কিসে ভালো, হাউ আই ক্যান মেক হিম মোর প্রোডাক্টিভ, রাইট? তো এই 10 জনকে যদি আমি 10% করে প্রোডাক্টিভিটি বাড়াতে পারি, সো হোয়াট ইজ হ্যাপেনিং, আমার টিমের পারফরমেন্স তখন কত হয়ে যাবে? 10% 100%। সো ইটস এ মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর। এবং আমি যখন আমার 10 জনকে ডেভেলপ করতে পারবো, ওদেরকে যখন আমি ইমোশনালি ট্রেন করে ফেলতে পারবো, ওরা কিন্তু তার যে আন্ডারে যে আছে তাকেও ট্রেন করতে হবে। তার মানে কি অর্গানাইজেশনাল ইমোশনাল ইন্টেলিজেন্স বেড়ে যাচ্ছে। সো এটার এফেক্টটা মাল্টিপ্লিকেশন, এটা হচ্ছে 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে আমার ইমোশনাল ইন্টেলিজেন্স যখন ভালো হবে তখন আমি ডেলিগেট করতে পারবো ভালো, রাইট টাইমে ডেলিগেট করতে পারবো, এটা হচ্ছে 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে বলা হচ্ছে যে ভালো যারা ইমোশনাল ইন্টেলিজেন্স লিডার তারা দে গিভ স্পেসিফিক ফিডব্যাক। আমাদের বাংলাদেশে আমি যেটা সমস্যা দেখেছি সেটা হচ্ছে বেশিরভাগ বস দেখা যায় যে তারা জানে না যে আসলে তার ফলোয়ার কি কাজটা করছে। মানে আমরা কিভাবে প্রেস করি, তুমি নিজে খেয়াল করে দেখবা, আমার একটা ফলোয়ার মোটামুটি একটা ভালো কাজ করে আমি বলবো যে ওয়েল ডান, বলা হচ্ছে যে এই যে ওয়েল ডান কথাটা বলছি না, এটার কোনো ভ্যালুই নাই, এটাতে কোনো চেয়ার আপ হয় না। কিন্তু আমার বলা উচিত স্পেসিফিক, বলতে হবে যে মিস্টার মামুন তুমি যে রিপোর্টটা করেছো, তোমার রিপোর্টে ওই যে তুমি চার্টিং ইউজ করেছো প্লাস ওখানে পার্সেন্টেজ যেগুলো এনেছো, আই রিয়েলি লাভ অ্যাবাউট ইট ম্যান। তখন কিন্তু মামুন, আমি একটা নাম বলছি আর কি, মামুন, তখন সে চিন্তা করবে ওয়াও স্যার আমার এটা পছন্দ করেছে। সো ইমোশনাল ইন্টেলিজেন্ট লিডার্সরা দে ক্যান গিভ কনস্ট্রাকটিভ ফিডব্যাক, দে ক্যান গিভ স্পেসিফিক ফিডব্যাক। অ্যাজ এ রেজাল্ট অফ দিস আমার টিমের সবাই আস্তে আস্তে সুপার প্রোডাক্টিভ হয়ে যাচ্ছে। যেটা এক্সাম্পল আমি দিব হচ্ছে সৌরভ গাঙ্গুলি এক্সাম্পলটা এখানে দিতেছি। সৌরভ গাঙ্গুলি ইন্ডিয়ার টিম স্ট্রাগল করছিল এবং সৌরভ গাঙ্গুলি আসার পরে আস্তে আস্তে প্লেয়ারদের মধ্যে তারা 100% দেওয়া শুরু করছে। আমাদের মাশরাফি বিন মুর্তজার এক্সাম্পলটা দেওয়া যায়। মুর্তজার টিম ধরার পরে কি হলো, আমাদের সুপার মানে প্রত্যেকটা প্লেয়ার মানে পারফরমার ভালো। সো অবশ্যই সুপার এফিশিয়েন্ট হতে গেলে ইমোশনাল ইন্টেলিজেন্সের কোনো বিকল্পই নাই। মারুফ। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। জি একদিন আরেকজন প্রশ্ন করেছেন, I want to know that what is the difference between leader and leadership?
লিডার এর লিডারশিপ, লিডার তো আমি বলবো যে একটা ব্যক্তি, লিডার নাউন, আর লিডারশিপ ইজ বেসিক্যালি হিজ অ্যাকশন অ্যাক্টিভিটি। সো leadership a leader is recognized through his leadership practices, I should say. So in my opinion that is the difference. এক্স্যাক্টলি। স্যার থ্যাংক ইউ সো মাচ। আগেন আমার একটি কোশ্চেন, সেটা হচ্ছে যে যেহেতু আমরা সবসময় বলছি যে এডুকেশন সিস্টেম এবং আমাদের সোশ্যাল সিস্টেমের কারণে আসলে আমরা ইমোশনালি ইন্টেলিজেন্ট হতে পারছি না, এবং আমাদের ইউনিভার্সিটি এবং অন্যান্য যে আমাদের ইনস্টিটিউটগুলো আছে, সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেগুলোতে কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে সে সম্পর্কিত কোনো ধরনের কোনো কোর্স অথবা কোনো ধরনের কোনো সাবজেক্ট নেই। তো আমরা এই যে সুপার এফিশিয়েন্ট এবং একটা ভালো স্কিল এবং একটা ভালো হিউম্যান রিসোর্স হতে হলে আমাদেরকে কিভাবে আমরা সুপার এফিশিয়েন্ট এবং ইমোশনাল ইন্টেলিজেন্ট পারসন হতে পারবো, যেহেতু আমাদের এটা এডুকেশন সিস্টেম এবং সোশ্যাল সিস্টেমের মধ্যে নেই? আচ্ছা, ইমোশনাল ইন্টেলিজেন্স ভালো মানে যেটা মানে পজিটিভ রিফ্লেকশন হচ্ছে যে আমি আমার নিজের ট্যালেন্টটা মানে রিকগনাইজ করতে পেরেছি কিনা, এবং ওই ট্যালেন্টটা রিকগনাইজ করে ওই ট্যালেন্টটাকে আমি নার্চার করতে পারছি না। দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং, মানে দ্যাট ইজ অন আওয়ারসেলফ, মানে আমি আমার নিজে। সো আমি যদি আজকে বাসায় যে কোশ্চেন করে দেখি যে আমার পটেনশিয়াল যেটা সেটাকে আমি ইউটিলাইজ করতে পারছি না, তাহলে বুঝতে হবে কি যে আমি ইমোশনাল ইন্টেলিজেন্সটাকে অ্যাপ্লাই করতে পারছি না। সো আমাকে তাহলে এখন বসতে হবে, বসে দেখতে হবে যে আমার ট্যালেন্টটা কোথায় আছে এবং এই ট্যালেন্টটাকে আমি কিভাবে বাড়াতে পারি, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে ট্যালেন্টটাকে আমি কোথায় অ্যাপ্লাই করবো। এই অ্যাপ্লিকেশনের সময় আমার লাগবে হচ্ছে সোশ্যাল রিলেশনশিপ। সো যেখানে আমার এমপ্যাথি এবং এফেক্টিভ রিলেশনশিপটা কাজে লাগবে, যে আমাকে তখন নেটওয়ার্কিং খুঁজতে হবে, যে ট্যালেন্টটা আছে এই ট্যালেন্টটা আমি প্লেস করবো, কিভাবে প্লেস করবো, হাউ আই ইন্টারাক্ট উইথ আদার পিপল। অনেকেই দেখা যাবে প্রচন্ড ভালো আইকিউ আছে কিন্তু সে অন্য আরেকজনের সাথে ভালোভাবে ইন্টারাকশন করতে পারে না। সো আমাকে তখন শিখতে হবে যে হোয়াট মেক্স মি দ্যাট বেটার ইন মেকিং দ্য রিলেশনশিপ উইথ আদার। যেমন খেয়াল করে আমি একটা ছোট তথ্য দিই। মনে করা যায় আজকে আমাদের ঈদ আসবে, সাপোজ ঈদের দিনে আমরা অনেকে অনেক রকম কাজ করি, কিন্তু আমি আমার পটেনশিয়াল 20 জন যারা সিনিয়র আছে আমার লাইনের, তাদেরকে আমি একটা গ্রিটিংস কল দিতে পারি, প্লাস একটা এসএমএস দিতে পারি। এখন আমি আমার দেখা গেছে 300 জনকে এসএমএস দিয়েছি এবং 300 জনকে আমি একই এসএমএস দিছি, ঈদ মোবারক, ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু আমি চিন্তা করব না 20 জন যারা আমার লাইনের পটেনশিয়াল এমপ্লয়, তাদেরকে আমি একটা কাস্টমাইজ মেসেজ দিতে পারি কিনা, যে ডিয়ার স্যার, মানে মানে ডু সামথিং সো দ্যাট ওইটা একটা ইম্প্যাক্টফুল হয়। কারণ আমি যখন একাডেমিক সেক্টরে ছিলাম, আমি গত 10 বছর ধরে দেখা যাচ্ছে যে মার্কেটের 5 জন 10 জন ডিন এবং ভাইস চ্যান্সেলর বিভিন্ন ইউনিভার্সিটি, তাদেরকে আমি ঈদের দিন কল দিই, গ্রিট করি, আমি তাদেরকে স্পেসিফিক কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করি, এবং এইটার কারণে আমার একটা বন্ডিং ক্রিয়েট হয়ে যায়। এবং এই কারণে কিন্তু আমি গত 12 বছরে বললাম যেটা, যে 16 বছর ক্যারিয়ার, বাট প্রথম 12 বছরে আমি 6 বার চাকরি চেঞ্জ করতে পেরেছিলাম। and I got several opportunities from several people, and you have to be মানে that people oriented। মানে আমি আজকে কয়টা ইনফ্লুয়েন্সিয়াল লোকের সাথে পরিচয় আছে এবং কয়টা ইনফ্লুয়েন্সিয়াল লোক আমার নাম জানে, রাইট ইট ডাউন। এইটা যদি খুব কম মানুষ হয় তাহলে আমার ইমোশনাল ইন্টেলিজেন্স নাই। আমার যতই ভালো আইকিউ থাকে, অনেকে বাসায় বসে বলে ওয়াও আমি এত ট্যালেন্ট, কেউ জানলো না, ইউ হ্যাভ টু ফ্লারিশ ইট এবং যোগাযোগ করতে। যেমন আমি আমি আমার স্বল্প পরিসরে স্বল্প ক্যাপাসিটিতে আমি অলরেডি প্রায় 10টা টিভিতে এখন আমি প্রোগ্রামে কাজ করতে পারি। এটা তো আমি বিল্ড আপ করেছি ওভার দ্য পিরিয়ড অফ টাইম। এবং আমি ফেসবুকে যে ফ্রেন্ডশিপ গুলো করছি, এখানে অনেকেই ফ্রেন্ডশিপ ফেসবুকে হাসি ঠাট্টা সোশ্যাল, আবার আমার কাছে মনে হয় যে এটাকে আমি এফেক্টিভলি ইউজ করতে পারি, লিঙ্কডইনটা ইউজ করতে পারি। সো this the way, these are some of the tips to increase your emotional intelligence. থ্যাংক ইউ সো মাচ। জি, আমাদেরকে আরেকজন দর্শক, আমরা কি স্যার আমরা কি আর 10-15 মিনিট আমরা কন্টিনিউ করতে পারি? 5 মিনিটের মতো, পরে আমার আজকে 10টা আরেকটা প্রোগ্রাম আছে, সো 5 মিনিটস আমরা করতে পারি, তারপরে বন্ধ। ঠিক আছে, ওকে স্যার, আমরা লাস্ট একটা কোশ্চেন নিয়ে নিই। হ্যাঁ, আমাদের এখানে কোশ্চেন করেছেন আসিফুজ্জামান নামের একজন ভাই। উনি প্রশ্ন করেছেন, ইজ দেয়ার এনি লিংক উইথ ইমোশনাল ইন্টেলিজেন্স এন্ড স্ট্রেস ম্যানেজমেন্ট? ভেরি ওয়ান্ডারফুল কোশ্চেন। আসিফ জামানকে আমি ধন্যবাদ জানাচ্ছি, খুব দারুণ একটা কোশ্চেন করেছেন। দেখেন, স্ট্রেসটা কি, স্ট্রেস হয় দুই প্রকার, একটা হচ্ছে পজিটিভ স্ট্রেস, একটা হচ্ছে নেগেটিভ স্ট্রেস। সো পজিটিভ স্ট্রেস ইজ গুড, যেমন আমি আমার নিজেকে পুশিং করছি যে লাইক ওকে আমি আজকে যেখানে আছি এখান থেকে আমাকে আর ভালো করতে হবে, কম্পেয়ারিং মাইসেলফ, এটা কিন্তু পজিটিভ স্ট্রেস। এটা না থাকলে আমার জীবন শেষ, দ্যাট ইজ ইমোশনাল ইন্টেলিজেন্স। আর নেগেটিভ স্ট্রেসটাকে আমার মনে জায়গা দেওয়া যাবে না, যেটা আমি আমার স্লাইডে দেখিয়েছিলাম। আমি যদি একটু দেখে এই জায়গাটা, এই স্লাইডটা আমি একটু দেখতে বলবো। সে এখানে যে আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে আমাদের জীবনে অনেক ধরনের ঘটনা আমার সাথে লাইফের সাথে রিলেভেন্ট না,
সো ইরিলেভেন্ট জিনিসগুলোকে আমি বাদ দিতে পারবো। যেমন অনেকে কি করে, একটা ছোট এক্সাম্পল দিই, রাস্তাঘাটে আমি হাঁটতে বের হয়েছি, সাপোজ আমার গাড়ির সাথে আরেকজনের গাড়ি একটা ধাক্কা লেগে গেছে, আমি তখন কি করি, রাস্তায় নেমে চেঁচামেচি শুরু করে দিই। এমন হলো যে চেঁচামেচি শুরু করার কারণে দেখেছি যে ড্রাইভারটা ছোট সাইজের, ওর সাথে মারামারি শুরু করতেছে। দেখা গেছে যে ড্রাইভারের আত্মীয় হয়তো বা কোনো ইনফ্লুয়েন্সিয়াল লোক, সেই লোককে এনে সাপোজ ইউ সি দ্য কনসিকুয়েন্সেস। মানে আমরা অনেক সময় অনেক ধরনের কাজকর্মে নিয়োজিত যাই যেটা বুঝি না। সো স্ট্রেসও তাই, আমি কোন ব্যাপারটা নিয়ে স্ট্রেস করছি, এই স্ট্রেসের কোনটা নিয়ে আমার আসলে টেনশন করা উচিত, কোনটা আসলে আই শুড লেট গো। তো এটা যদি আমি আইডেন্টিফাই করতে পারি, তাহলে ইমোশনাল ইন্টেলিজেন্স ভালো থাকলে আমি আই ক্যান রিয়েলি আইডেন্টিফাই কোনগুলো স্ট্রেস নেওয়ার জন্য দরকার, কোনগুলো দরকার না। আর যেগুলো স্ট্রেস নেওয়ার দরকার ওইটা কতটা আমাকে টেনশনে ফেলছে এবং ওইটা দ্বারা আমি কি করতে পারি। যেমন আমি আমার লাইফে একটা প্র্যাকটিস সবসময় করতাম, সেটা হচ্ছে আমার লাইফে যদি কখনো কোনো নেগেটিভ কিছু ঘটতো, আমি চিন্তা করতাম যে হোয়াট কুড বি দ্য ওয়ার্স্ট সিচুয়েশন এন্ড ইফ ইট হ্যাপেন হোয়াট আই শুড ডু। আমি নিজেকে একটা প্রিপারেশন করে রাখতাম, যার ফলে কি হতো, আমার স্ট্রেসটা চলে গেল, বিকজ ওর থেকে তো আর খারাপ কিছু ঘটবে না, এন্ড আই এম প্রিপেয়ার্ড এন্ড দেন আই ক্যান গো, আই ক্যান ডু ইট। তো দেখা যায় যে ফর এক্সাম্পল আমার আমার ড্রাইভার যখন আমার কল দেয়, আমি সবসময় ভয়ের মধ্যে থাকি। হঠাৎ করে অল অফ এ সাডেন কল দিছে, মানে মনে হয় যখন গাড়ি চলতেছে রাস্তায়, আমার বাচ্চা স্কুলে যাওয়া আসা করে, কল দেওয়া মানে আমি প্রথম দিকে ভয় পাইতাম যে অ্যাক্সিডেন্ট হলো কিনা বা কোনো একটা কিছু লাগবে কিনা। পরে আমি চিন্তা করছি আচ্ছা ঠিক আছে, ইটস ওকে, কি হলে কি করবো। সো আমি আই হ্যাভ মাই প্ল্যান। সো আমার কিন্তু স্ট্রেস আর থাকে না এখন, আমার এগুলো নিয়ে আর কোনো স্ট্রেস থাকে না। সো আমি আমার লাইফে অনেক স্ট্রেস গুলো বাদ দিতে পেরেছি উইথ দ্য অ্যাপ্লিকেশন অফ ইমোশনাল ইন্টেলিজেন্স। Great. Thank you so much, Arif sir, for coming HR Mart BD Facebook Live. আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর দর্শক, আপনারা যারা এতক্ষণ ধৈর্য নিয়ে খুব কষ্ট করে আমাদের লাইভ সেশনটিকে এনজয় করলেন, আপনাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং HR Mart BD পক্ষ থেকে। আর ভবিষ্যতে আমরা আরো অনেক ইন্টারেস্টিং টপিক এবং এই ধরনের ক্যারিয়ার রিলেটেড কিছু এবং সফট স্কিল বলি, হার্ড স্কিল, অনেক কিছু নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। তো আজকে এই পর্যন্তই, আমরা এখন বিদায় নিতে চাচ্ছি। তো স্যার, আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, শেষ আপনার একটু লাস্ট কিছু ওয়ার্ড। আচ্ছা, একটা হচ্ছে আমি প্রথম HR Mart BD এবং মারুফ, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। এরকম একটা সুন্দর প্রোগ্রাম আয়োজন তোমরা করছো, ঘরে বসে শিখুন এবং তোমরা বেশ লাইফের ইম্প্যাক্টফুল প্রোগ্রাম গুলো করছো, এবং তোমাদের প্রোগ্রাম যারা দেখছে রেগুলার, আমি বলবো তাদের ইমোশনাল ইন্টেলিজেন্স ভালো, কারণ একই টাইমে হয়তো বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রোগ্রাম চলছে। এখন আমার লাইফে কোনটা ইম্পর্টেন্ট, এক্স্যাক্টলি, যেমন ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিই, বর্তমানে আমাদের যে করোনার সময় কে কি করছে, এটা দ্বারাও প্রকাশ করা যায় যে ইমোশনাল ইন্টেলিজেন্স কার ভালো। অনেকে না অনেক ধরনের ট্রেনিং করতেছে, এটা করতেছে ওটা করতেছে, দে আর কনফিউজ। আমি মনে করি তারা একটা মেন্টরের সাথে কথা বলা উচিত যে আসলে তার লাইফ যে ডিজাইনটা করছে, ওই ডিজাইনে কোন কোন ট্রেনিংটা তাকে হেল্প করবে। দিস ইজ দ্য বেস্ট টাইম টু বি ট্রেন, লেট মি টেল ইউ, বিকজ কোর্সেরা থেকে শুরু করে বড় বড় প্রতিষ্ঠান 90% ডিসকাউন্ট দিয়েছে। সো গ্র্যাব দিস অপরচুনিটি, এই সুযোগটা আর কখনো ফিরে আসবে না। ইভেন স্যার হার্ভার্ড ইউনিভার্সিটি কিন্তু কিছু ফ্রি কোর্স yes definitely, and that's amazing, এবং এইটাকে কাজে লাগানো। আমি ওখানে এনরোল হয়েছি এবং আমি কয়েকটা টিউটোরিয়ালও শেষ করেছি। সো দিস ইজ ভেরি অপরচুনিটি। হার্ভার্ডের একটা কোর্স, সেটা আমাদের একটা ড্রিম ছিল, সেটা এখন আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। দ্যাটস গ্রেট। সো আমি বলবো যে ইমোশনাল ইন্টেলিজেন্স মানে ডিজাইন ইওর লাইফ, এবং আমি আমার লাইফে যে দুই ধরনের কাজ করতেছি, আমি নাম দিয়েছি একটা প্রয়োজনীয় কাজ, অপ্রয়োজনীয় কাজ। ইমোশনাল ইন্টেলিজেন্স মানে প্রয়োজনীয় কাজে বেশি সময় দাও, সরাসরি এটা হবে না, এই জন্য প্রথম স্টেপ হচ্ছে অপ্রয়োজনীয় কাজ কমায় ফেলা। সো ইমোশনাল ইন্টেলিজেন্স ট্রেন হওয়ার জন্য বাসায় যে আজকে লিস্ট করতে হবে, আমি যে কাজ করি এর মধ্যে কোন কোনগুলো আননেসেসারি, ওগুলোকে বাদ দেওয়া শুরু করি। Over the period of time, I will be emotional intelligence. So thanks a lot for watching and connected with me. I'm ready to give you any sort of answer in the coming days, right? Thank you so much. See you again. Assalamu alaikum সবাইকে।